ফার্স্ট সেমের রেজাল্টটা যেন ভালো হয়, কারণ ফার্স্ট সেমের রেজাল্ট খারাপ হয়ে গেলে একদম কনফিডেন্স তোলানিতে চলে যাবে। এটা কিন্তু সার্কেলের ইকুয়েশন নয়, এটা কিসের ইকুয়েশন কে বলবে? দেখবে এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এটা কিসের ইকুয়েশন? এটা সার্কেলের ইকুয়েশন। যদি রেডিয়াসটা বাড়িয়ে দাও তাহলে কি এটা সার্কেলের ইকুয়েশন? একটা ক্লাস করেছিলাম, ওটাকে রিভিশন ক্লাস বলছি আমি। রিভিশন ক্লাস এই সেন্সে জিওমেট্রি 3D বুঝতে গেলে স্ট্রেট লাইন কি জিনিস বুঝতে হবে, প্লেন কি জিনিস সেটা বুঝতে হবে। তো আমাদের আজকের যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে দ্য স্ফিয়ার, মানে গোলক। তাহলে স্ফিয়ার কেমন দেখতে? স্ফিয়ারটা হচ্ছে দিস ওয়ান। যখনই আমি এ এর মানটা বাড়াবো তখন স্ফিয়ারের ইকুয়েশনটা আমার বাড়বে। এ এর মান যদি কমাই তাহলে স্ফিয়ারের ইকুয়েশনটা কমবে। এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে। একটা ক্লাস করেছিলাম, ওটাকে রিভিশন ক্লাস বলছি আমি। রিভিশন ক্লাস এই সেন্সে জিওমেট্রি 3D বুঝতে গেলে স্ট্রেট লাইন কী জিনিস বুঝতে হবে, প্লেন কী জিনিস সেটা বুঝতে হবে, আর কোঅর্ডিনেটটা বোঝা উচিত, ডিরেকশন রেশিও কী জিনিস, ডিরেকশন কোসাইন কী জিনিস, সেই সমস্ত কথাবার্তাগুলো বোঝার দরকার। তো সেটা একটা লেন্দি ক্লাস পুরোটাতে কভার করে দিতে পেরেছি। কি বলছো বলো দিশান, কিছু বলছো? এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবার আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম পড়াশোনাটা শুরু করো, ফার্স্ট সেমের রেজাল্টটা যেন ভালো হয়, কারণ ফার্স্ট সেমের রেজাল্ট খারাপ হয়ে গেলে একদম কনফিডেন্স তোলানিতে চলে যাবে। কারণ পরের সেমগুলোতে টপিকস যেহেতু অনেক বেশি পড়তে হয়, সেক্ষেত্রে রেজাল্ট অত ভালো করা যায় না, কিন্তু এই সেমটাতে অ্যাটলিস্ট ভালো রেজাল্ট করা যায়। তো আমাদের আজকের যে টপিক, সেই টপিকসটার নাম হচ্ছে দ্য স্ফিয়ার, মানে গোলক। তাহলে স্ফিয়ার কেমন দেখতে সেটা তোমরা জানো। স্ফিয়ারের ইকুয়েশন নর্মালি কেমন হয়, 3Dতে স্ফিয়ারের ইকুয়েশন কেমন দেখতে। বলছে স্ফিয়ারের ইকুয়েশন বের করতে গেলে সেই স্ফিয়ারের ইকুয়েশনের মোস্ট জেনারেল ফর্ম ইকুয়েশনটা কেমন, সেটার জন্য একটা জিনিস খালি মনে রেখো। যখন তোমার 1 ডিগ্রি থাকবে, এক্স এর ইকুয়েশন, সাপোজ ধরো এরকম ইকুয়েশনটা আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান সমান 0। তাহলে মনে রেখো রে বাবা, 1 ডিগ্রি ইকুয়েশন সবসময় প্লেন টাইপের হবে 3Dতে। তার মানে 1 ডিগ্রি ইকুয়েশন বক্র হতে পারে না। 1 ডিগ্রি ইকুয়েশন বক্র হতে পারে না, বাঁকা হতে পারে না। ডিগ্রি যদি 2 হয় তাহলে বক্র হওয়ার চান্স আছে। ডিগ্রি যদি মিক্সড আপ এক্স আর ওয়াই গুণ থাকে তাহলে বক্র হওয়ার চান্স আছে। তাহলে বক্র হতে গেলে, মানে স্ফিয়ার তো বক্র, তাহলে বক্র হতে গেলে নিশ্চয়ই স্ফিয়ারের ইকুয়েশনে 2 ডিগ্রি থাকবেই থাকবে। তাহলে স্ফিয়ারের ইকুয়েশন বের করতে চাইছো মানে অবশ্যই সেটা 2 ডিগ্রি ইকুয়েশন হতেই হবে। 1 ডিগ্রি ইকুয়েশন ক্যান নেভার রিপ্রেজেন্ট এ স্ফিয়ার। বলছি এ মোস্ট জেনারেল ফর্ম অফ এ ইকুয়েশন অফ স্ফিয়ার। স্ফিয়ারের মোস্ট জেনারেল ফর্ম ইকুয়েশনটা কি? সেটা বলছে এক্স স্কোয়ার থাকবে, এটা ফিক্সড, ওয়াই স্কোয়ার থাকবে, জেড স্কোয়ার থাকবে। অর্থাৎ এদের কোইফিশিয়েন্টগুলো কোনো মতেই অন্য কিছু হতে পারে না, তাহলে এটা থাকবেই। তার সঙ্গে সঙ্গে আর কি থাকবে? বলছে 2gx 2fy প্লাস 2hz plus c equals to 0. So this is our most general form of a equation of sphere. তার মানে এই ইকুয়েশনটা স্ফিয়ারই রিপ্রেজেন্ট করবে, এটা অন্য কিছু হতে পারে না। তাহলে তোমরা এবার আমাকে ফার্দার জিজ্ঞাসা করতে পারো যে এই স্ফিয়ারটার সেন্টার কত, এই স্ফিয়ারটার রেডিয়াস কত, সেটা আমি আস্তে আস্তে করে তোমাদেরকে ভাবাচ্ছি। বলো তো রে বাবা, এখানে আননোন কটা আছে? আননোন কটা আছে, আর সেই আননোনগুলো কি কি? উত্তর হচ্ছে আননোন হচ্ছে জি, আরেকটা হচ্ছে এফ, আরেকটা হচ্ছে এইচ, আরেকটা আননোন কি সি। তো আননোন বেসিক্যালি আছে 4টে, 3টে নয় কিন্তু, যে সি দিয়ে স্যার ভাগ করে দেবো দিয়ে 3টে হয়ে যাবে তা নয় কিন্তু। কারণ সি দিয়ে যখন তুমি ভাগ করবে তখন জি বাই সিটাকে নতুন কিছু বলো, এফ বাই সিকে নতুন কিছু বলো, এইচ বাই সিকে নতুন কিছু বলো, ঠিকই আছে। কিন্তু সি আবার এই দিকে ভাগ হয়ে গিয়ে 1/c থাকবে, যেটা কাটতে পারবো না। তার মানে এখানে 3টে আননোন আছে। তো স্ফিয়ারের একদম ডেফিনিট ইকুয়েশন যদি বের করতে চাও তাহলে সেই ডেফিনিট ইকুয়েশনটা অবশ্যই 4টে কন্ডিশন মিনিমাম স্যাটিসফাই করতে হবে। 4টে কন্ডিশন কি হতে পারে?
হয়তো 4টে পয়েন্ট দিয়ে পাস করছে, এরকম টাইপের একটা স্ফিয়ার হতে পারে। বা দেখা গেলো আরও মেইনলি আরও অনেক কথাবার্তা থাকতে পারে, যে 4টে কন্ডিশন না হয়ে একটা প্লেনকে টাচ করছে, সেটা একটা কন্ডিশন হতে পারে। বা কোনো একটা স্ট্রেট লাইনের সঙ্গে স্ফিয়ারের স্ট্রেট লাইনের উপর কোনো একটা পয়েন্ট পাস করে যাচ্ছে, বা স্ট্রেট লাইনটা ভেদ করছে কোনো একটা জায়গায়, এরকম বিভিন্ন রকম রেস্ট্রিকশন হতে পারে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, স্ফিয়ারের ইকুয়েশন বের করতে গেলে জি, এফ, এইচ আর সি যেহেতু আননোন, তাহলে মিনিমাম 4টে কন্ডিশন লাগবে। ওই 4টে কন্ডিশন জানা থাকলে স্ফিয়ারের ইকুয়েশন বের করতে পারবো। তাহলে তোমরা বলবে স্যার স্ফিয়ার মানে তো সেন্টার থাকবে, তাহলে সেন্টার কী জিনিস, রেডিয়াস কী জিনিস, এইগুলো আজকে শিখবো। তারপরে আর বাকি বক্তব্যগুলো পরপর আসছে, অঙ্ক কী করে করতে হয় তারও একটা ধারণা দিচ্ছি। তাহলে তোমরা নেক্সট আমাকে বলতে পারো স্যার স্ফিয়ারটা কেমন দেখতে। তো যদি জিওজেব্রাতে আমি তোমাদেরকে স্ফিয়ার প্লট করে দেখাই তাহলে বুঝতে পারবে যে স্ফিয়ার অ্যাকচুয়ালি 3 ডাইমেনশন ফিগার। সেই 3 ডাইমেনশন ফিগার মানে গোলকের ইকুয়েশন করতে গেলে অবশ্যই তোমাকে এক্সের স্কোয়ার নিতে হবে। তাহলে আমরা কি করলাম, এক্স নিয়েছিলাম, তার স্কোয়ার করে দিলাম। দেখো এক্স লিখলে কিন্তু কিছু হবে না, এক্সের স্কোয়ার। তাহলে এক্সের স্কোয়ার, যদি আমি শুধু এক্স লিখতাম তাহলে ওটা লাইনকেই ইন্ডিকেট করতো। কিন্তু যখনই এক্সের স্কোয়ার লিখেছি তখন বক্র কার্ভ হয়ে গেছে। প্লাস যখনই তুমি ওয়াই এর স্কোয়ার নেবে দেখবে ওটা 3 ডাইমেনশন ফিগার হয়ে গেছে। ওয়াই এর স্কোয়ার দেখো 3 ডাইমেনশন ফিগার হলো। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলেই কিন্তু 3 ডাইমেনশন ফিগার। এটা প্যারাবোলয়েড টাইপের কিছু একটা দেখতে। প্লাস প্লাস তার সঙ্গে আবার জেটের স্কোয়ার আছে, তাহলে জেটের স্কোয়ার যেই করে দিলে তখন 3 ডাইমেনশন ফিগার হলো। এবার এটা ইকুয়েশন তৈরি করতে গেলে সমান সমান কিছু না কিছু একটা লিখতে হবে। তো মনে করো সমান সমান আমি বললাম এ স্কোয়ার, কোথায় কোথায় বললাম এ স্কোয়ার বা রেডিয়াসের স্কোয়ার, তাহলে রেডিয়াসের স্কোয়ার ধরো নিয়ে নিলাম, দিলে কি তৈরি হবে, এই হলো আমার স্ফিয়ার। তাহলে স্ফিয়ার কেমন দেখতে, স্ফিয়ারটা হচ্ছে দিস ওয়ান। তুই বলবি স্যার এই স্ফিয়ারটা সত্যি ঠিকঠাক পারফেক্টলি বোঝা যাচ্ছে, আমি হ্যাঁ বোঝা যাচ্ছে। তুই বলবে যে স্যার এই স্ফিয়ারের রেডিয়াস যদি বড় হয় তাহলে বড় হবে, ছোট রেডিয়াস হলে কি হবে, ছোট হবে। অর্থাৎ যখনই আমি এ এর মানটা বাড়াবো তখন স্ফিয়ারের ইকুয়েশনটা আমার বাড়বে। এ এর মান যদি কমাই তাহলে স্ফিয়ারের ইকুয়েশনটাও কমবে। তাহলে স্ফিয়ারের ইকুয়েশন বাড়বে কমবে পুরোপুরি ডিপেন্ড করছে স্ফিয়ারের রেডিয়াস কেমন নিয়েছো তার উপর। তাহলে এটা আমার একটা স্ফিয়ার, কিন্তু এই স্ফিয়ারের পার্টিকুলার কেস হিসাবে আমি কি ধরেছি, যে এই স্ফিয়ারের সেন্টারটা হচ্ছে অরিজিন 0, 0, 0, 0। যেহেতু এই স্ফিয়ারের সেন্টার অরিজিন, সেই জন্য দেখো এটা একদম যেন একটা পার্টিকুলার সিচুয়েশন টাইপের হচ্ছে। সেন্টার কিন্তু অন্য জায়গাও থাকতে পারে, তখন স্ফিয়ারটা স্ফিয়ারের মতো করে আসবে। তাহলে এই যে স্ফিয়ার, যেটা ছবি আঁকতে গেলে নর্মালি ছবি বোঝানো যায় না, বড্ড টাফ ছবি, সত্যি টাফ, কিন্তু এরকম করে আঁকলে এবার মনে হচ্ছে সত্যি তো স্ফিয়ারের ইকুয়েশন পারফেক্টলি যেন ইন্ডিকেট করা যাচ্ছে। তাহলে এই স্ফিয়ারটা আমরা এবার তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, দেখো কেমন হবে। বেশ সুন্দর করে একটা স্ফিয়ারের ইকুয়েশন আমি প্লট করতে পারবো। দেখো এই হলো আমার স্ফিয়ার। সেই স্ফিয়ারের সত্যি সত্যি দেখো 3 ডাইমেনশনাল ফিগার, স্ফিয়ারের ছবিটা একদম পারফেক্টলি আমরা দেখাতে পাচ্ছি, যে প্লেনটা দিস ওয়ান, আর সেই প্লেনের এগেনস্টে স্ফিয়ারটা এমন দেখতে অন্যরকম একটা স্ফিয়ার। এটা আমি ছবি এঁকে তোমাদের দেখাতে পারতাম না, ইম্পসিবল। তাহলে এই স্ফিয়ার নিয়ে আমরা কায়দা করতে চাইছি, এই স্ফিয়ারের ইকুয়েশন কেমন হয়, কি বৃত্তান্ত, সব কিছু টুকটাক টুকটাক করে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে বুঝতে পেরেছ, এই ছবিটা যদি আমাকে আঁকতে বলতে অবস্থা খারাপ হয়ে যেত। যে 3 ডাইমেনশন ফিগারের ছবি, যেখানে এক্স এক্সিস আছে, ওয়াই এক্সিস আছে, জেড এক্সিস আছে, আর তার সঙ্গে সঙ্গে তার যে তলটা, প্লেনটা, সেই প্লেনটা আছে। এই স্ফিয়ারটা কিন্তু চাইলে তুমি মেঝের উপরে ফুটবলও দিতে পারতে। এটা কি হয়েছে, যে মেঝে থেকে ভেদ করে গেছে, মানে প্লেনটা যেন উপরের দিকে আছে, তার নিচের দিকে একটা পোর্শন আছে, উপরের দিকে একটা পোর্শন আছে। তাহলে এদের ইকুয়েশন কেমন হবে সেটাই আমরা হয়তো ফার্দার বের করতে চাইছি। তাহলে সেটা করি, একটু আঁকছি, দেখো কি হয়। 1 ক্যান রিটেন অ্যাজ, 1 নম্বরকে আমি কিভাবে লিখতে পারবো। 1 নম্বরকে লেখা যেতে পারে এক্স স্কোয়ার
প্লাস 2gx, এক্সগুলোকে একদিকে রাখলাম, যেহেতু জি নিয়েছো তো এখানে একটা জি স্কোয়ার করে দাও, হলো, প্লাস ওয়াই স্কোয়ারের পর লিখবো 2fy, যেহেতু এখানে একটা এফ নেওয়া আছে তো তাহলে এফ এর স্কোয়ার করে দাও, করলে সেই স্কোয়ারটা আমি ব্যালেন্স করে দেবো, অসুবিধা নেই। তারপরে দেখো জেড স্কোয়ার প্লাস 2hz প্লাস একটা এইচ স্কোয়ার করে দাও, এইটাকে আমরা এবার ব্যালেন্স করব, অর্থাৎ সমান 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 কী করবো, উল্টো ওইদিকে চলে গেলে তাহলে এদের মান লিখবো, ওইদিকে যখনই নিয়ে নিচ্ছ তাহলে চলে আসছে যেটা যেটা ব্যালেন্স করছি, মানে জি স্কোয়ারটা বেশি নিয়েছিলে দিয়ে দাও, এফ স্কোয়ারটা বেশি নিয়েছিলে দিয়ে দাও, তারপরে এইচ স্কোয়ার বেশি নিয়েছিলে দিয়ে দাও, ওখানে একটা সি ছিল সেই সিটাকে আবার এদিকে ফেরত দাও, দিলাম, দিয়ে এমন আসলো। হোয়াট ইজ দিস? এখান থেকে বলা যেতে পারে যেটা এক্স প্লাস জি তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার স্কোয়ার প্লাস জেড প্লাস এইচ তার স্কোয়ার সমান সমান, যে টার্মটা দেখতে পাচ্ছি রে বাবা সেই টার্মটাকে আমি চাইলে লিখতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস সি তার রুটের হোল স্কোয়ার বলা যেতেই পারে। তাহলে সঙ্গে সঙ্গে আমি বলতে পারবো তাহলে দিস শোজ দ্যাট, এখান থেকে ইন্ডিকেট করা যাচ্ছে কি, দিস শোজ দ্যাট দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ারের রেডিয়াসটা কত, রেডিয়াসটা কত, তুমি যদি আর দিয়ে ডিনোট করতে তাহলে তার রেডিয়াসটা হচ্ছে এই ভেতরে যে টার্মটা আছে সেটা, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস সি, তাহলে স্ফিয়ারের রেডিয়াস কেমন দেখতে, এমন টাইপের দেখতে। অ্যান্ড সেন্টার অফ দ্য স্ফিয়ার, সেই স্ফিয়ারের সেন্টার কেমন দেখতে হবে না, এই এক্স এর মান যে জায়গায় তোমার জিরো হচ্ছে সেটা সেন্টার, তাহলে এক্স এর যে জায়গায় মাইনাস জিরো হচ্ছে মানে মাইনাস জি, ওয়াই প্লাস এফ এর মান যে জায়গায় জিরো হচ্ছে সেটা তাহলে মাইনাস এফ, তারপরে জেড প্লাস এইচ যে জায়গায় জিরো হচ্ছে সেটা তাহলে মাইনাস এইচ, তার মানে সেন্টার অফ দ্য স্ফিয়ার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ, সেন্টার অফ দ্য স্ফিয়ারের সেন্টারটা কি মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ, রেডিয়াস কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তার মানে যদি এই টাইপের একটা মোস্ট জেনারেল ফর্ম ইকুয়েশন অফ স্ফিয়ার থাকে তাহলে সেই ইকুয়েশন অফ স্ফিয়ারে আমরা জিটা কি রে বাবা বা এফটা কি বা এইচটা কি, বলছে এই জি এর আগে একটা মাইনাস নিয়ে নাও, এফ এর আগে একটা মাইনাস নিয়ে নাও, এইচ এর আগে একটা মাইনাস নিয়ে নাও, সেটা সেন্টার অফ দ্য স্ফিয়ার, তাহলে এর সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ, হলো এদের সেন্টার। প্রশ্ন হচ্ছে যে মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ এটা রেডিয়াস কোনটা, রেডিয়াস কি হয়, রেডিয়াস হচ্ছে এই দিকের টার্মটা আর স্কোয়ার, তো আর যদি এটাকে বলো তাহলে তার স্কোয়ার, তাহলে আরটা হচ্ছে রেডিয়াস, তাহলে রেডিয়াস বের করতে গেলে আর সেন্টার বের করতে গেলে কনিক থেকেই আমরা গল্পগুলো পেয়ে যাব, আমাদের কাছে কনিক থাকবে যে এই কনিক বলছে রেডিয়াস বের করো আর স্ফিয়ারের সেন্টার বের করো, মুহূর্তের মধ্যে বের করে দিতে পারবো। এবার এইখানে কটা আননোন আছে আমি বলছি, একটা জি আননোন, একটা এফ আননোন, একটা এইচ আননোন, একটা সি আননোন, তাহলে যখন বেশি আননোন হবে তখন ওই আননোনগুলো চেঞ্জ হলে স্ফিয়ারের আকৃতিটাও চেঞ্জ হবে। তুমি যদি বলো যে স্যার এই যে স্ফিয়ারের ইকুয়েশনটা আছে যেটাকে জেনারেল ফর্ম বলছি তাদেরকেই যদি আমি একদম জিওজ্যাব্রাতে প্লট করতাম তাহলে কি হতো, আমি তাহলে একদম মানে ঘুরপাক খেত, কেমন হতো আমি প্লট করার চেষ্টা করছি, আমি জানি না নেবে কিনা সেটাও জানি না, দেখা যাক, চলো ট্রাই করি কি ট্রাই করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ধরো 2gx তাহলে 2gx প্লাস তারপর বললাম 2fy হলো প্লাস তারপর ধরো 2fh 2f2fz প্লাস ধরো একটা সি আরবিটা মানে যেটা নিয়েছিলাম সেটাই সমান সমান, আমি জানি না কেউ নেবে কিনা, যদি নেয় তাহলে খুবই ভালো, ভাগ্য ভালো আমাদের, তাহলে সমান সমান 0 দিলে কি তৈরি হচ্ছে দিস ওয়ান। তাহলে এবার যে আমার স্ফিয়ারটা তৈরি হয়েছে সেই স্ফিয়ারটা এমন টাইপের দেখতে, তার মানে এই স্ফিয়ারটা একদম আরবিটারি স্ফিয়ার রে বাবা। এই স্ফিয়ারের আননোন কি কি আছে, এই স্ফিয়ারে আননোন আছে জি, আননোন আছে এফ, আননোন আছে এইচ, আননোন আছে সি,
আর প্রত্যেকটা আননোনের মান দেখেছো এখানে 1 নেওয়া হয়েছে। 1 নেওয়া হয়েছে এই কথাটির মানে কি? এটার মানে হচ্ছে যে সবার সেন্টার নিয়েছো তুমি -1 -1 -1। কেন -1 -1 -1 সেটা খেয়াল করো। সেন্টার অফ দ্য স্ফিয়ার হচ্ছে -g -f -h, আর জি এফ এইচ এর মান তুমি কত নিয়েছো? 1 নিয়েছো। তাহলে ন্যাচারালি যে এদের যে সেন্টার হবে সেই সেন্টারটা তুমি এবার বুঝতে পারছো নিশ্চয়ই সেন্টারটা কোন দিকে যাচ্ছে। চলো চেক করে দেখি যে এর সেন্টারটা হচ্ছে দিস ওয়ান। তো এটা কোথায় আসছে? এক্স এক্সিস এ -1, ওয়াই এক্সিস এ -1, ওয়াই এক্সিস -1, জেড এক্সিস -1, ওই জন্য এই দিকে আছে। তুমি বলবে স্যার স্ফিয়ারটাকে উপরের দিকে করা যাবে? আমি হ্যাঁ করা যাবে। যদি এই সেম স্ফিয়ার শুধু জিটাকে চেঞ্জ করো তাহলে এরকম দেখতে হবে। জি চেঞ্জ করছে এরকম দেখতে হবে। তুমি বললে যে স্যার আমি এফ কে চেঞ্জ করবো, আমি এফ কে চেঞ্জ করলে এমন সরবে, এফ চেঞ্জ করলে এভাবে সরবে। এফ যখনই চেঞ্জ করছো এমন দেখতে হবে। তুমি বলছো স্যার আমি এইচ কেও চেঞ্জ করবো, এইচ কে চেঞ্জ করলে উপরের দিকে নিচের দিকে আসবে। দেখো এইচ কে চেঞ্জ করেছো মানে উপরের দিকে নিচের দিকে যাচ্ছে। আর এদের উপর নির্ভর করে তো রেডিয়াসটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এইচ চেঞ্জ হলে উপরের দিকে চলে গেল, দেখো এইচ এর মান উপরের দিকে চলে যাচ্ছে, এইচ এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি বলছো সি, সি যদি চেঞ্জ করো তাহলে রেডিয়াসটা আবার ছোট বড় হবে, সি এর উপর নির্ভর করে রেডিয়াসটা ছোট বড় হবে। তাহলে এতগুলো ভেরিয়েবল কম বেশি করার পর এই সমস্ত গল্পগুলো হচ্ছে। এবার নিশ্চয়ই আমরা জি এফ এইচ এদের মানগুলো আননোন থাকবে, ওই মানগুলো দেওয়া থাকলে স্ফিয়ারের ইকুয়েশনগুলো হবে। তো সেই স্ফিয়ারটা কেমন দেখতে, কি বৃত্তান্ত, সেই সমস্ত জায়গাগুলো নিয়ে আলোচনা করতে চাইছি। তোমরা কি আমার কথা সুন্দর বুঝতে পেরেছ? অসম্ভব ভালো বুঝতে পেরেছ? মাথা ঘুরে গেল? আমার তো মাথাই ঘুরে গেল। আমি তো ভাবতেই পারিনি যে এটার জি এফ এইচ এতগুলো মান একসঙ্গে ভ্যারি করতে পারবো। তা একসঙ্গে ভ্যারি করানো গেল। পরিষ্কার রে বাবা? একদম ক্লিয়ার? ইয়েস অর নো? রেসপন্স করো একটু। একদম ক্লিয়ার? দেবদত্তা ঠিক আছে? বুঝে গেছো? আননোন কি কি? কটা আননোন আছে? 4টে। তার 4টে আননোনের জন্য কি হবে না হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। অমিত বোঝা যাচ্ছে? পরিষ্কার? অভিষেক? অভিষেক? তো এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এবার সবসময় দেখো, সবসময় এরকম ছবি এঁকে দেখানো যায় না। তো মোটামুটি একটা আইডিয়া তুমি পেয়ে গেলে। এবার এই 3D ছবি, তো 3D ছবি আঁকা খুব টাফ, কিন্তু বুঝলাম যে ইয়েস জি এফ এইচ ওদের মানগুলোর উপর নির্ভর করেই কিন্তু এরা চেঞ্জ হবে, এদের মানগুলোর উপর নির্ভর করেই চেঞ্জ হবে। বুঝতে পারছো? এই মানগুলো তুমি চেঞ্জ করো, এদের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। সি এর উপর নির্ভর করে দেখছো এটা রেডিয়াসটা বড় ছোট হচ্ছে, সি যত করবে রেডিয়াস বড় ছোট হবে। এফ যখন এইচ যখন চেঞ্জ করবে তখন এই দিক থেকে উপরে যাবে না নিচে যাবে তার উপর নির্ভর করছে। এটা যদি চেঞ্জ করি তাহলে সেটা এই সাইডে মানে কোন জায়গায় ভ্যারি করছে সেটা নির্ভর করছে। রেডিয়াসটাও প্যারালালি চেঞ্জ হচ্ছে। রেডিয়াস কেন চেঞ্জ হচ্ছে তার একটা কারণও আছে। যেহেতু তুমি এখানে বলেছো যে রেডিয়াসটা ডিপেন্ড করে সি এর ওপর, এইচ এর ওপর, এফ এর ওপর, জি এর ওপর, তাহলে সবাই চেঞ্জ হলে রেডিয়াসটাও চেঞ্জ হবে। তাহলে এই হলো মধ্যে কথায় স্ফিয়ারের মোস্ট জেনারেল ফর্ম। যে স্ফিয়ারের মোস্ট জেনারেল ফর্ম যেটা বলছিলাম সেটা তো এরকম দেখতে, এটা তো বুঝলে। এবার এদের ইকুয়েশন একটা আরবিটারি কণিকের ক্ষেত্রে তার সেন্টার কত হবে, স্পেয়ার কত হবে, সেগুলো বের করতে আমাকে দেয়, সেগুলো আমি বের করে দেখাচ্ছি। তার আগে সব বের করে দেখাচ্ছি, ধরো একটা প্রবলেমই আমি ভাবাচ্ছি তোমাদেরকে আগে, তারপরে অন্য একটা প্রবলেম করছি। শোনো, সিম্পল একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমাদের বাঁচাবে। এখান থেকে দুটো করে কোশ্চেন প্রতি বছর আসে, দুটো করে কোশ্চেন প্রতি বছর আসে, প্রতি বছর। স্ফিয়ার, স্ফিয়ার কি করে তৈরি হয় না হয় সেগুলো সব কিচ্ছু বলতে ইচ্ছাও করছে না আমার এখন, দরকারও নেই ওই সব কিছু বলার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এক্সারসাইজের প্রবলেম, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার, find the equation of sphere having the center at 2 - 3 4 আর radius equal to 5। তাহলে এটা যদি হয় তাহলে কি করবে? তাহলে ডাইরেক্ট তোমরা লিখবে the equation of sphere, equation of the sphere লেখো,
কারণ স্ফিয়ার ইউনিক হয়, কোনো একটা পয়েন্টের করসপন্ডিং স্ফিয়ার ইউনিক হয়, তাহলে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হ্যাভিং সেন্টার at 2 minus 3 4 and radius equal to 5 is কত হবে? x minus 2 তার স্কোয়ার প্লাস y minus 3 তাহলে প্লাস 3 তার স্কোয়ার প্লাস z minus 4 তার স্কোয়ার সমান 5 এর স্কোয়ার। যদি তোমার মনে হয় যে আর কিছু করব না, তাহলে এটাই উত্তর। যদি মনে হয় যে স্যার আর কিছু করতে ইচ্ছা করছে না, আমি যে এটাই উত্তর, তুই বলে না আর একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে আমি বলতে পারবো ওটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 y স্কোয়ার প্লাস 6y প্লাস 9 z স্কোয়ার মাইনাস 8z প্লাস 16 25 প্লাস 25। ফাইনালি কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 8z দিস ইকুয়ালস টু, দেখো 16 9 16 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে শুধু 4, তা দিস ইকুয়ালস টু 0। তাহলে উপরের যে স্ফিয়ার সেটা তুমি এইভাবেও রাখতে পারো, তোমার যদি মনে হয় আর একটু ক্যালকুলেট করতে ইচ্ছা করছে তাহলে এটা করতে পারো। তাহলে স্ফিয়ারের ইকুয়েশন এমন দেখতে, ব্যাস গল্প শেষ, আর কিছু নেই। এবার স্ফিয়ারের ইকুয়েশন দেওয়া আছে, এটা দেওয়া আছে, দিয়ে বলছি এর সেন্টার বের করো। তো এর সেন্টার বের করতে গেলে কি করতে হবে? সেন্টার কিন্তু এই যে সম্পূর্ণ যে টার্মটা দেখছো রে বাবা, এটা টু জি, তাহলে 2gর মান হচ্ছে -4, 2gর মান -4, তাহলে জি এর মান কত? জি এর মান হচ্ছে -2, তাহলে সেন্টার কত হয়? -g, তারপর কত? -f, তারপর কত? -h, তাহলে জি এর মান -2, তাহলে -g বসালে কত আসবে? 2, ওই জন্য 2। পরের সিচুয়েশন কত হবে? -3, তারপরে কত? 4। তার মানে কনিকের ইকুয়েশন বা স্ফিয়ারের ইকুয়েশন ইজ গিভেন, বলছে সেন্টার বের করো, সেটাও মুহূর্তের মধ্যে বের করা যাবে, কিচ্ছু নেই। তাহলে কি বলতে চাইলাম এবার ক্লিয়ার করি, নেক্সট ক্লিয়ার করি, আরেকটা প্রবলেম করি, তাহলে বুঝতে পারবে। বলছে যে ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তাহলে কনিক ইজ গিভেন, তো বলছে তার সেন্টার বের করো আর রেডিয়াস বের করো। তুই বলবো স্যার সেন্টার বের করার জন্য তাহলে কি আমি মেন কনিকের সঙ্গে কম্পেয়ার করতে পারি? আমি যে হ্যাঁ করতে পারো, কিন্তু মেন কনিকের সঙ্গে কম্পেয়ার করার আগে তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটাকেই বরঞ্চ একটু সুন্দর করে সাজিয়ে নাও, মেন ইকুয়েশনটাকেই বরঞ্চ সুন্দর করে সাজিয়ে নাও। কি করবে? 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 3z সমান সমান 15/2, কারণ 2 দিয়ে আমাকে ভাগ করতেই হবে। যদি বলো যে এটা ইকুয়েট করব কোনো একটা কণিকের সঙ্গে, করতে পারো। যদি বলো না আমি করার দরকার নেই, তাও করতে পারো, এমনি নর্মাল নিয়মে করতে পারো। তবু আমি তোমাদেরকে ফার্স্ট অঙ্ক বলে একটু বলেই দিচ্ছি। ইকুয়েটিং কথাটির মানে হচ্ছে কম্পেয়ার করা। ইকুয়েটিং মানে সমতুল্যতা করছো বা কম্পেয়ার করছো, তো কম্পেয়ারিং আর ইকুয়েটিং একই কথা। ইকুয়েটিং দ্য স্ফিয়ার 1 with the sphere, বলছে এই স্ফিয়ার 1 কে ইকুয়েট করো উইথ দ্য স্ফিয়ার। স্ফিয়ার কত নিচ্ছ? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2gx, না প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস c ইকুয়ালস টু 0। উই হ্যাভ, এদেরকে ইকুয়েট করলে কি পাওয়া যাবে? উই হ্যাভ, আমরা তাহলে পাবো 2gর মান এক্স এর কোএফিসিয়েন্ট, ওই জন্য বললাম যে 2g দিয়ে লিখতে পারো। তাহলে 2g সমান সমান -1, 2f সমান সমান 2, 2h সমান সমান কিন্তু -3। তার মানে g এর মান হচ্ছে -1/2, f এর মান 1, h এর মান -3/2, ব্যাস এরকম করে রাখবে। তাহলে দেয়ারফর বলে তুমি কনক্লুশন টানতে পারো। আরেকটা জিনিস বলে দেবে, সি এর মান কত? সি এর মান কিন্তু খেয়াল করে রে বাবা -15/2। তুই বলছো হঠাৎ করে মাইনাস কেন লিখলাম?
কারণ যে কণিকের সঙ্গে আমি ইকুয়েট করছি সেই কণিকটা ইকুয়ালিটির আগে আছে, আর যে কণিকটা গিভেন ছিল সেটা কিন্তু 15টা ওই দিকে আছে, তাহলে মাইনাস অবশ্যই হবে। তাহলে দেয়ারফর সেন্টার অফ দ্য স্ফিয়ার, বলছে স্ফিয়ারের সেন্টার কত হবে, ইজ, সেন্টারের ফর্মুলা কি ছিল, মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ। এটা মানে কি, মাইনাস জি মানে 1/2 আর মাইনাস 1 আর 3/2। তোমরা সেন্টার অফ দ্য স্ফিয়ার বুঝতে পারলে যে এর সেন্টার কত, আমি যে এই তো শেষ, আর কিছুই বলার নেই। তাহলে সেন্টার যেমন পেয়ে, হ্যাঁ 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 বলো। আচ্ছা ওটাকে ধরেছেন 2g মানে বললাম মাইনাস কি করে আসলো, তো মানে মাইনাস x এর মানে কিছু নেই মানে 1 আছে, মাইনাস 1 আছে, 2f এর মানে 1 এক্স এর কিছু নেই মানে -1 আছে, কারণ প্লাস থাকে তো, -1। আর 2f এর মান হচ্ছে +2, আর 2h এর মান হচ্ছে -3। এবার বোঝা গেছে, ক্লিয়ার তো? ভেরি সিম্পল, কিন্তু ভেরি সিম্পল, ইগনোর করো না। আচ্ছা, সেন্টার অফ দ্য স্ফিয়ার হচ্ছে দিস ওয়ান, বলো তো রে বাবা। অ্যান্ড রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, বলছে স্ফিয়ারের রেডিয়াস কত হবে, সেটার জন্য কি ফর্মুলা ছিল, মাইনাস জি এর স্কোয়ার, সেটা তুমি জি লিখতে পারো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস সি। সরি, এবার এখানে মান বসাও, অ্যান্সার, এখানে মান বসাও, অ্যান্সার। রুট আন্ডার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস সি। জি মানে কত, 1/4, এফ মানে কত, এফ মানে হচ্ছে আবার এফ স্কোয়ার মানে 1, আর এইচ স্কোয়ার মানে 9/2, 9/4 মাইনাস সি, মানে কত, 15/2। ক্যালকুলেট করো অ্যান্সার, ক্যালকুলেট করো অ্যান্সার। তো সেই ক্যালকুলেট করলে নিচের দিকে থাকছে 4, উপরে হবে 1 + 4 + 9 + 30, +9 + 30, তাহলে 9 10 40, তাহলে উপরে হচ্ছে তোমার, এটা তো কত হচ্ছে, 41/4 হ্যাঁ 41 না 50, 54, 54/4, আচ্ছা 44 হচ্ছে, 44/4 মানে √11। তাহলে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার সেটা √11, আর সেন্টার অফ দ্য স্ফিয়ার হচ্ছে দিস ওয়ান। তাহলে তোমরা যে ওই যে বলে না যে শর্ট কোশ্চেন 3 নম্বরে একটা থাকে, এই শর্ট কোশ্চেনে কিন্তু এই প্যাটার্নের একটা প্রবলেম দিতে পারে, আর একটা বড় কোশ্চেনে হয়তো একটু বড় দিয়ে দেবে। তো যাই হোক, স্ফিয়ারের রেডিয়াস, স্ফিয়ারের সেন্টার বের করার একদম সহজ ট্রিক হচ্ছে দিস ওয়ান। সেটা তো মুহূর্তের মধ্যে এখান থেকে আমি বের করতে পারতাম। এটা কেন ফ্রেশ করে এরকম লিখলাম, যে তোমার যেন কোনো কনফিউশন না থাকে যে কেন ইকুয়েট করলাম, ইকুয়েট করে এটা আসে কেন, সেটা তুমি পরিষ্কার বুঝতে পারলে। আশা করি সবাই বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে উইদাউট হেজিটেশন আমাকে জিজ্ঞাসা করো, এনি কোয়ারি জিজ্ঞাসা করো। ঠিক আছে, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসে, বাট অনেকে কি করে ওই লাস্টের দিকে চ্যাপ্টার পর্যন্ত যায় না, তার আগে বলে যে আর করতে হবে না, ছেড়ে দাও। মানে স্ফিয়ার, কোন, সিলিন্ডার, কোয়াড্রিক সারফেসের মধ্যে পড়ছে, তারপরে তোমার জেনারেটিং লাইন, প্যারাবোলয়েড, ইলিপসয়েড, ওই সংক্রান্ত গল্প স্বল্প। সিলিন্ডার তো মাস সিলিন্ডার থেকে আসবেই কোশ্চেন, তো এরকম পর পর। আর হচ্ছে নেচার অফ দ্য কনিক, 3 ভেরিয়েবলের ক্ষেত্রে অর্থাৎ 3Dতে 2 ডিগ্রির নেচার অফ দ্য কনিক, মানে কখন কি কনিক হবে তার নেচার, তো একটা আইডিয়া পেয়েও যাবে। অসম্ভব ভালো চ্যাপ্টার, টাইম সাপেক্ষ, কিন্তু প্রত্যেকটা জায়গা আমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের বলবো। নেক্সট চলে আসো, প্রতি বছর জানো তো 2 দিন সপ্তাহে পড়ালে হয়ে যায়, এবছর তোমাদের 2-3 দিন করে পড়াচ্ছে। তো সেই সুবাদে এখন পর্যন্ত যা লেকচারের সংখ্যা হয়েছে ভাবতে পারবে না। যারা মাইনর আছো তারা এই প্রথম সারির অঙ্কগুলো বেশি করে করবে, মেজর যারা আছে তারা লাস্টের দিকের অঙ্কগুলোও করবে। প্রথম সারি তো করতেই হবে, লাস্টের দিকগুলোও করবে। আচ্ছা, এবার তোমরা বলো তো বাবা, এই যে x² + y² + z², এদের কি সেন্টার বের করা কি আহামরি খুব কঠিন হবে? মনে করো ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ দ্য গিভেন স্ফিয়ার, তাহলে সেন্টার রেডিয়াস অফ দ্য গিভেন স্ফিয়ার আমি যদি লাস্টেরটা করি এবার,
যদি লাস্টেরটা করি তাহলে সেটা কি খুব কঠিন হবে নাকি একদম সহজ হবে? বলো। তুই বল স্যার এটাতে ইকুয়েটিং করার দরকারও নেই, তাহলে ইকুয়েট না করেও ডাইরেক্ট লিখতে পারো। আর যদি তুমি ইকুয়েট করতে চাও তাহলে তো খুবই ভালো, এটাকে 1 নম্বর ইকুয়েশন বললে দিয়ে বলবে যে ইকুয়েটিং দ্য স্ফিয়ার one with the sphere। কোন স্ফিয়ারের সঙ্গে ইকুয়েট করব? যেটাকে জেনারেল স্ফিয়ার বলছো, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস c ইকুয়ালস টু 0। উই হ্যাভ কি পাবো? তাহলে এর ইকুয়েট করলে পাবো 2gর মান হচ্ছে -6, 2f এর মান হচ্ছে 8, 2h এর মান 0 অ্যান্ড c এর মান 0। তার মানে তুমি বুঝলে যে g এর মানটা হচ্ছে -3, f এর মান 4, h এর মান 0, c এর মান 0। তাহলে ফাইনাল কনক্লুশনে বলতে পারবো দেয়ারফর সেন্টার অফ দ্য স্ফিয়ার 1 ইজ কত? -3। তাহলে মাইনাস ও -3 মানে 3, আর এটা -4 আর 0। কেন? যা থাকবে তার মাইনাস হবে, তো যা থাকবে তার মাইনাস হবে। তাহলে সেন্টার অফ দ্য স্ফিয়ার হচ্ছে দিস ওয়ান। হোয়াট অ্যাবাউট রেডিয়াস অফ দ্য স্ফিয়ার? অ্যান্ড রেডিয়াস অফ দ্য স্ফিয়ার সেটা কি হবে? রেডিয়াস অফ দ্য স্ফিয়ার root under of g স্কোয়ার লিখছি না, তাহলে 3 স্কোয়ার -4 এর স্কোয়ার 0 স্কোয়ার -0। তাহলে রেডিয়াস হবে 9 প্লাস 16 √25, দ্যাট মিনস 5। নেগেটিভ রেডিয়াস হয় না, তাহলে 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো রেডিয়াস অফ দ্য স্ফিয়ার সেটা 5, আর সেন্টার তো তোমরা বের করে নিতে পারলে। তাহলে সেন্টার আর রেডিয়াস বের করাটা যে কোনো স্ফিয়ারের ক্ষেত্রে মুহূর্তের মধ্যে হবে। এটার জন্য আমার মনে হয় না কোনোদিন আটকাবে কারো অঙ্ক। হ্যাঁ, ভুল করতে পারো, ভুল করার জন্য ওই যে কম্পেয়ার না করে হয়তো ডাইরেক্ট স্টেপ জাম্প করছে বলে ভুল হলো, সেটা হতে পারে, কিন্তু ভুল হতে পারে হয়তো। কিন্তু আমার মনে হয় বেস্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এইগুলো পরীক্ষার সময় যদি আসে তাহলে করতে হবে। এইবার মেইন জায়গায় আসছি। তোমাদের বললাম না যে মিনিমাম 4টে কন্ডিশন দরকার একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করার জন্য। তাহলে ধরে নাও কোথাও কোথাও বললাম যে আমাকে নেক্সট বললো যে তুমি স্ফিয়ারের ইকুয়েশন বের করো যেখানে এই 4টে কন্ডিশন দেওয়া আছে। অর্থাৎ ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার পাসিং থ্রু দ্য 4 পয়েন্ট, 4টে পয়েন্ট দিয়ে পাস করবে এমন স্ফিয়ারের ইকুয়েশন বের করো। সেই 4টে পয়েন্ট কি কি? সেই 4টে পয়েন্ট হচ্ছে 0 0 0, তারপরে কত a0 0, তারপরটা 0 b0, তারপরে 0 0 c। তাহলে এরকম 4টে পয়েন্ট দিয়ে পাস করলে সেই স্ফিয়ারগুলো কেমন দেখতে হয় আমাকে একটু দেখতে দেখো যে এইটা কেমন হতে পারে। তাহলে স্ফিয়ার 4টে পয়েন্ট দিয়ে পাস করছে, সেটা কেমন দেখতে? লেট দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার বি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস c। কিন্তু c যদি লিখি তাহলে এই সিটার সঙ্গে গুলিয়ে যাবে, তো c তাহলে আর লেখো না, অন্য কিছু লেখো। c না লিখে অন্য কিছু লেখো। কি লিখতে ইচ্ছা করছে? মানে c ড্যাশ স্যার, আমি লেখো c ড্যাশ প্লাস c ড্যাশ ইকুয়াল টু 0। c ড্যাশ লিখলাম মানে কি, c লিখলে ওই c এর সঙ্গে এই সিটা আবার একদম মিসম্যাচ হতে পারে বা কোইনসাইড করতে পারে। এবার এই স্ফিয়ারটা যেখানে হোয়ার g, f, h and c ড্যাশ আর কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টের মান বের করব। 4টে কনস্ট্যান্ট,
চারটে কনস্ট্যান্ট, চারটে আননোন, অনেকে আননোন বলে, অনেকে প্যারামিটার বলে। তাহলে এই চারটে কনস্ট্যান্টের মান বের করব। এই কনস্ট্যান্টগুলোর মান বের করা যাবে যদি তারা এই কটা পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে মনে করো এই পয়েন্টটা পাস করলে একটা কনস্ট্যান্ট বের করলাম, এই পয়েন্টটা পাস করলে আরেকটা কনস্ট্যান্ট বের করলাম, এই পয়েন্টটা পাস করার জন্য আরেকটা কনস্ট্যান্ট বের করলাম, এই পয়েন্ট দিয়ে পাস করার জন্য আরেকটা কনস্ট্যান্ট, চারটে কনস্ট্যান্ট পেয়ে যাবো। তাহলে ডাইরেক্ট তুমি এখানে লিখতে পারো সিন্স sphere 1 passes through the point কোন কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 0 0 0। আর কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 1 a 0 0। আর কি পয়েন্ট আছে? 0 b 0 আর 0 0 c। তাহলে এই পয়েন্টগুলো দিয়ে যেহেতু পাস করছে তাহলে দেয়ার ফর, তাহলে 0 0 0 ওই পয়েন্ট দিয়ে পাস করছে মানে স্যাটিসফাই করবে। তাহলে 0 0 0 স্যাটিসফাই করো, এখানে স্যাটিসফাই করো, এখানে স্যাটিসফাই করো, এখানে, মানে স্যাটিসফাই করো মানে এক্স ওয়াই জেডে বসাও। এটা মানে হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, জেড এর মান 0। তাহলে এইগুলো স্যাটিসফাই করলে যা হয় কি হবে? এটা 0, পরেরটা আবার 0, তারপরটা 0, তারপরে এটাও 0, তারপরটাও 0, তারপরটাও 0, প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। ঠিক বলছি কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এত কথা না লিখে ডাইরেক্ট লেখো না রে বাবা, যে এর মান হবে সি ড্যাশ সমান 0। এটা প্রথম। আর 2 নম্বরে কি হবে? যদি এই পয়েন্টটা দিয়ে পাস করে, এই পয়েন্টটা দিয়ে পাস করলে এখানে হবে এ স্কোয়ার, তারপরটা 0 স্কোয়ার 0 স্কোয়ার, এইখানে থাকবে কত? 2gx। আর ওইদিকে সি ড্যাশ তো 0, তাহলে সি ড্যাশ তুমি লিখতেও পারো সি ড্যাশ সমান 0। কেন? কারণ এটা নন জিরো, এটা নন জিরো, বাকিগুলো কিন্তু 0। আর কি কিছু নেই? আমি হ্যাঁ আরও আছে তো। এই পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে এটা হবে বি স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। তারপর এটা কি হবে? যদি এই পয়েন্টটা দিয়ে পাস করে তাহলে সি স্কোয়ার প্লাস 2hz প্লাস, ও 2hz কেন লিখছে এটা? এটাও তো এ বসবে, সরি এটাও এ বসবে, এটা তাহলে বি বসবে, এটা সি বসবে, প্লাস কত? সি ড্যাশ ইকুয়ালস টু 0 হলো। কিন্তু সি ড্যাশের মান তো তুমি 0 পেয়ে গেছো, তাহলে সি ড্যাশের মান 0, সেখান থেকে আমরা বলতে পারবো সি ড্যাশ ইকুয়ালস টু 0। এই সি ড্যাশ 0 এখানে বসিয়ে দিলে আরেকটা আসবে এ স্কোয়ার প্লাস 2ga সমান 0, আরেকটা আসবে বি স্কোয়ার প্লাস 2fb সমান 0, আর সি স্কোয়ার প্লাস 2fc সমান 0 হলো। তাহলে তুমি বলবে, নিশ্চয়ই বলবে যে জি কত? আমি যে জি এর মান তাহলে হবে মাইনাস a/2, কারণ এ একটা কেটে যাবে আর একটা এ দিলে a/2। আর এখান থেকে এফ এর মান কত হবে? এফ এর মান হবে -b/2। আর এইচ এর মান, এটা এইচ এর মান কত হবে রে বাবা? এইচ এর মান হবে -c/2। তাহলে সি ড্যাশ পেয়ে গেছো, জি পেয়ে গেছো, এফ পেয়ে গেছো, এইচ পেয়ে গেছো। তাহলে সঙ্গে সঙ্গে আমরা কনক্লুশন টানতে পারি যে দেয়ারফর দ্য রিকোয়ার্ড স্ফিয়ার ইজ, কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা থাকলো। আর তার সঙ্গে সঙ্গে কি আছে? তার সঙ্গে সঙ্গে এই জায়গায় জি এর জায়গায় কত বসবে? -a/2। -a/2 বসলে 2 কেটে যাবে, তার মানে পড়ে থাকবে -ax। তারপরেটা দেখো, এফ এর জায়গায় যদি তুমি বসাও -b/2, তাহলে 2 কেটে যাবে, তাহলে -by। তারপরটাতে যদি তুমি সি ড্যাশের জায়গায়, সি এর জায়গায় মান বসাও, এইচ এর জায়গায় মান বসাও, তাহলে c/2, তাহলে ওটা কেটে যাবে cz। আর সি ড্যাশ তো 0 ছিল। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার পাসিং থ্রু দিস 4 পয়েন্ট। চারটে পয়েন্ট দিয়ে পাস করলে সেই স্ফিয়ারের ইকুয়েশনটা আমার এমন টাইপের দেখতে। কোন চারটে পয়েন্ট? সেই চারটে পয়েন্ট কি কি? আমি যে সেই চারটে পয়েন্ট হিসেব মতো আমরা এটা ক্যালকুলেট করেও নিয়েছিলাম। ওই চারটে পয়েন্ট হচ্ছে 0 0 0 একটা, a0 0 একটা, 0b0 0 0 c। তাহলে এই পয়েন্টগুলো দিয়ে পাস করলে যে স্ফিয়ারের ইকুয়েশন হবে সেটা এরকম দেখতে। তাহলে পয়েন্ট পাস করলে কেমন ভাবে বের করব তার একটা ধারণা পেয়ে গেলে, এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে কোঅর্ডিনেট এক্সিসটা ছিল তাতে যদি আমরা বলি এই পয়েন্টটা হচ্ছে এক্স এক্সিস, এটা ধরো এক্স এক্সিস,
আর এটা ধরো আমার জেড এক্সিস অ্যান্ড দিস ওয়ান ধরো ওয়াই এক্সিস, মনে করো। তাহলে মনে রেখো রে বাবা, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, a0 0। তাহলে a0 পয়েন্ট দিয়ে পাস করছে এরকম। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, 0 0 c। আর এইখানে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, 0 0 b, না 0 b 0। আর তার সঙ্গে আর কি ছিল, অরিজিন ছিল ও। তাহলে কটা পয়েন্ট দিয়ে পাস করছে, বলছে এই পয়েন্ট দিয়েও পাস করবে, এ দিয়েও পাস করবে, বি এটা দিয়েও পাস করবে, এটা দিয়েও পাস করবে। মানে আমরা যেন বলতে চাইছি এটা এ, এটা এটা সি, আর এটা হলো বি, পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে এদের দিয়ে পাস করবে এমন স্ফিয়ারের ইকুয়েশন কি হতে পারে, কথাগুলো বোঝার চেষ্টা করো। তাহলে এমন স্ফিয়ারের ইকুয়েশন কি হতে পারে, আমি যে সেটা এমন দেখতে। তুমি স্যার ছবি কি করে আঁকবো, এটা ছবি আঁকা কিন্তু বড্ড টাফ। মানে এই স্ফিয়ারটা কেমন হবে, এরকম করে চলছে, স্ফিয়ারটা দিয়েছো, এটা হয়নি এখনো। আবার অরিজিন দিয়েও যে পাস করবে, তাহলে অরিজিন দিয়েও পাস করবে মানে হয়তো সেটা এমন টাইপের দেখতে হয়েছে। এই স্ফিয়ারটা বেসিক্যালি যেটা অরিজিন দিয়েও পাস করবে, তারপরে সেই স্ফিয়ারটা হবে। অনেকে বলতে পারে যে এটা কি করে সম্ভব, আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, বোঝাতে পারবো, দাঁড়ো বলছি। ধরো এক্স এক্স, এটা ওয়াই এক্সিস, আর না এটা জেড এক্সিস, এটা ধরো এক্স এক্সিস, আর এই দিকে মনে করো একটা আর একটা এক্সিস আছে, ধরো জেড এক্সিস। ধরো এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এটা জেড এক্সিস। তাহলে কি হবে, এই পয়েন্ট দিয়েও যাবে, এই পয়েন্ট দিয়েও যাবে, এই পয়েন্ট দিয়েও যাবে, আবার অরিজিন দিয়েও যাবে। বলছি এদের তিনটেকে দিয়ে ফুটবল কোনো মতেই কি প্রবেশ করানো যায়, এরকম ফুটবল কি বাস্তবে সম্ভব? রিয়েলাইজ করতে পারছো আমার কথা, ভিজুয়ালাইজ করতে পারছো, পাচ্ছো? এই পয়েন্ট দিয়েও যাবে, এই পয়েন্ট দিয়েও যাবে, এই পয়েন্ট দিয়েও যাবে, আবার অরিজিন দিয়েও যাবে। তাহলে এদের পয়েন্টগুলো দিয়ে যাবে, গিয়ে এই করে গিয়ে আবার এইখানেও টাচ করবে, করে ফুটবলটা তৈরি হবে। যাবে তো, যাবে না যাবে না, কি মনে হচ্ছে? যাবে। মানে এই স্ফিয়ারটা এইভাবে করে যাবে, উপরে বেশি ছিল, উপরে বেশি থাকবে আর নিচে হালকা করে টাচ করে চলে আসবে। তাহলে এই স্ফিয়ারটা উপরে বেশি, নিচে হালকা করে টাচ করে যাবে। মানে আমি ছবিতে তোমাদের দেখাচ্ছি যে এই স্ফিয়ারটা কেমন দেখতে হবে, একবার শুধু দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এই স্ফিয়ার মানে জিওজেব্রা দিয়ে স্ফিয়ারটার গল্পটা কেমন, এই স্ফিয়ারটার গল্প কেমন। তাহলে ধরো এই স্ফিয়ারটার ইকুয়েশনটা কি ছিল সেটা বলি আগে। এর ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড সি জেড সমান সমান 0। দেখো স্ফিয়ারটা কেমন দেখতে, এবার দেখো। আচ্ছা যদি এবিসির মানগুলো একটু বেশি হতো, এইবার দেখো স্ফিয়ারটা কেমন দেখতে। স্ফিয়ারটা কেমন দেখতে, স্ফিয়ার বলছে যে এক্স এক্সিসের এ পয়েন্ট দিয়ে পাস করবে, ওয়াই এক্সিসের বি পয়েন্ট দিয়ে পাস করবে, এটা বি মানে 0 0 b 0 b 0, আর জেড এক্সিসের সি পয়েন্ট দিয়ে পাস করবে, সি মানে এই উপরেরটা, আর তার সঙ্গে সঙ্গে অরিজিন দিয়েও পাস করবে, এই যে অরিজিন। তাহলে এই স্ফিয়ারটা কেমন দেখতে, না এই স্ফিয়ারটা এক্স এক্সিসের পয়েন্ট দিয়েও পাস করছে, ওয়াই এক্সিসের পয়েন্ট দিয়েও পাস করছে, জেড এক্সিসের পয়েন্ট দিয়েও পাস করছে, আবার অরিজিন দিয়েও যাচ্ছে, এমন টাইপের স্ফিয়ার হচ্ছে দিস ওয়ান। আমার কথা সুন্দর বুঝতে পেরেছো, ইয়েস অর নো? সবাই খুব সুন্দর বুঝতে পারছো, হ্যাঁ না না? বুঝতে পারছো? আর এইখানে যে স্ফিয়ারটা আমরা নিলাম, সেই স্ফিয়ারটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা স্ফিয়ার।
এই স্ফিয়ারের আবার একটা নাম আছে, না নাম নেই কিন্তু এই স্ফিয়ারটা খুব ইম্পর্টেন্ট। এই স্ফিয়ারগুলোকে সাধারণত বলা হয় যে কোঅর্ডিনেট এক্সিস দিয়ে পাস করবে এমন টাইপের স্ফিয়ার। তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্ম টাইপের ধরো স্ফিয়ার 0 0 0 A 0, তার দেখবে যে এক্স এর কোএফিসিয়েন্টটাই আসছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট আছে, জেড এর কোএফিসিয়েন্ট আছে। মনে রেখো এটা একটু বলে দেন তো কোন x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস ax মাইনাস by মাইনাস c = 0, তো ax by c আসলে কি হবে? মানে লিখছিলাম কি মনে এটা 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 বলে দেবো আমি আমি এই শোনো, এই জি এর মান, এই এফ এর মান আর এইচ এর মান, এইগুলো আমরা এইখানে বসিয়ে দিলাম। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ। বসাও, তাহলে জি এর মান এখানে বসাও, তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস এ বাই টু, টু টু কেটে যাবে, তাহলে মাইনাস এ এক্স, মাইনাসে থাকবে। আচ্ছা বুঝে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এই 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 স্ফিয়ারটাকে কি বললাম? স্ফিয়ারটা হচ্ছে কোঅর্ডিনেট এক্সিস গুলো দিয়ে পাস করবে, তার সঙ্গে অরিজিন দিয়ে পাস করবে। আর মনে রেখো এরকম টাইপের স্ফিয়ার মাঝে মাঝে আমাকে লিখতে বলবে, মাঝে মাঝে, তো তখন আর এটা লিখবো না, ডাইরেক্ট বলে দেবো যে রিকোয়ার্ড স্ফিয়ার পাসিং থ্রু দিস 4 পয়েন্ট ইজ বলে দিস ওয়ান। রিকোয়ার্ড স্ফিয়ার, প্রয়োজনীয় স্ফিয়ার যেটা এই 4টে পয়েন্ট দিয়ে পাস করছে সেটা দিস ওয়ান। ডাইরেক্ট লিখবো, কিচ্ছু করবো না আর, ডাইরেক্ট লিখবো। আশা করি তোমরা দারুণ বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। ক্লিয়ারে বাবা? সুন্দর বুঝতে পারছো? কিন্তু বিপদটা তোমাদেরকে বলি, বিপদটা হচ্ছে যদি পয়েন্টগুলো যা খুশি হয় তাহলে বের করা খুবই টাফ। যেমন এইটা দেখো, পয়েন্টগুলো অদ্ভুত অদ্ভুত, এ বি সি সব আছে। এ ক্ষেত্রে কি হবে, স্ফিয়ারের ইকুয়েশন বের করতে গেলে কিন্তু একদম চাপে পড়ে যাব। কোন দিক দিয়ে চাপে পড়ে যাব? এই পয়েন্টগুলোর জন্য যে স্ফিয়ারের ইকুয়েশনটা আমি বের করব, তাতে এখানে কি থাকবে, এও থাকবে, বিও থাকবে, সিও থাকবে, তারপরে জিও থাকবে, এখানেও এরকম এ বি সি সবগুলো থাকবে, এখানেও এরকম এ বি সি ডি সবগুলোই থাকবে। এবার এদের না জি এফ এইচ সহজে বের করা যাবে না। তাহলে কি আমরা বের করতেই পারবো না এরকম অঙ্ক যদি পরীক্ষার সময় আসে, যেটা 4টে পয়েন্ট একটু আনকমন টাইপের, তাদের কি স্ফিয়ারের ইকুয়েশন বের করা যাবে না? আমি যে হ্যাঁ যাবে, কিন্তু কঠিন হবে, একটু এদিক ওদিক এলিমিনেট করতে হবে। এছাড়া যে উপায় আছে সেটা ডিটারমিনেন্ট দিয়ে করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে ডিটারমিনেন্টটা তোমাদের পরের এতে আছে, তোমাদের আছে পরের গল্পতে আছে, পরে মানে বেসিক অ্যালজেব্রাতে ডিটারমিনেন্ট আছে। যদিও তোমরা ডিটারমিনেন্টটা মনে হয় করে টোরে এসছো, ইয়েস নো? ডিটারমিনেন্ট তোমরা একটু হালকা টাচ করে এসছো না, ইয়েস নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো আমার কথা? ডিটারমিনেন্ট ক্লাস 10 না 11-12। আচ্ছা তোমরা কি ওএমআর সিটে পরীক্ষা দিয়েছিলে না? মনে হয় তোমাদের পরের ব্যাচ না? তোমরা ভালো করে পরীক্ষা দিয়েছিলে তো, নাকি ফাঁকি মেরে? কেউ কিছু বলছে না। তোমাদের কি ওএমআর সিটে পরীক্ষা হয়েছিল, না তোমাদের পরের ব্যাচের হচ্ছে? না আমাদের আমরাই লাস্ট ব্যাচ স্যার। ও তাহলে তারপর থেকে সবাই। তাহলে তো তোমরা পড়ে এসছো, তোমরা তো জানো। হ্যাঁ স্যার ডিটারমিনেন্ট পড়েছি। শুধু ডিটারমিন কেন, তোমরা সব টপিকসগুলো টাচ করে এসছো। এবার ওএমআর সিটে পরীক্ষা হওয়ার সুবাদে কি সমস্যাটা হচ্ছে সেটা তোমাদেরকে বলি। যখনই ওএমআর সিটে পরীক্ষা হচ্ছে, সে হল কালেকশন এদিক ওদিক তাকাচ্ছে, পেরে যাচ্ছে। কোন সেমিস্টারে? ফার্স্ট সেমিস্টারে। তাহলে ফার্স্ট সেমিস্টারে হল কালেকশন করে ভুরি ভুরি নাম্বার পেয়ে যাচ্ছে, তার নলেজ গেদার হয়নি, নলেজ কিছুই আসেনি। এবার সেকেন্ড সেমিস্টারে যখন লিখতে বলছে, 2 কলম যখন লিখতে বলছে, ঘেঁটে ফেলছে। বলছে স্যার আমি তো লিখতে পারি না, আমার স্যার মোবাইলটা আনলে আমি টাইপ করে দেবো, বলুন আমাকে টাইপ করে দেবো। টাইপ করলে কি সুবিধা হয়, টাইপ যখন করতে যাবে তখন অটো কারেকশন হয়ে আসবে, বানান টানান ভুল টুল কিছু হবে না, রেড কালি পড়বে, তো টাইপ তোমরা করতে পারবে, তোমরা 2 কলম সুন্দর করে লিখতে পারবে না। এটা সেকেন্ড সেমিস্টারে হচ্ছে। থার্ড সেমিস্টারে মানে 12-এর ফার্স্ট সেমিস্টার, সেখানে আবার ওএমআর সিট। যেই ওএমআর সিটে পরীক্ষা হচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, প্রচুর নাম্বার, পরের সেমে আবার অবস্থা খুব খারাপ। কে যে এই প্ল্যানিং করেছিল, কে যে এই বুদ্ধি দিয়েছিল সরকারকে, না কাকে, কে যে এরকম বুদ্ধি দিয়েছিল আমি তো নিজেও জানি না, কিন্তু যাই হোক মোটামুটি পঙ্গু করার জন্য উঠে পড়ে লেগেছে।
সবাই মিলে। বলে রাষ্ট্র একদম পুরো নেশন সমস্ত বাচ্চাদেরকে পঙ্গু করে দেবে, বলে আর পড়তে হবে না, পড়াশোনা করলেই তো আবার চাকরি চাইবে, চাকরি চাইলেই তো বিপদ হয়ে যাবে, তা আর পড়ার দরকার নেই, একটু মুখ্য সূক্ষ্ম থাকো, তাহলে আন্দোলনও করবে না, মুখ্য সূক্ষ্ম থাকলে আর রাষ্ট্রকে চোখে আঙ্গুল দিয়ে কোথাও বলবে না, সেই জন্য সব ব্যবস্থা বন্দোবস্ত করছে। না হলে এত কোয়ালিটি কেন নিচে নামবে? হঠাৎ করে কোয়ালিটি নেমে গেল কেন? কি করে এটা হতে পারে? এখন তোমাদের যে সেমিস্টার সিস্টেমে যে সিলেবাস করেছে, অসম্ভব ভালো সিলেবাস। এই প্যাটার্নে যদি সিলেবাস হয়, 4 বছর যদি কেউ পড়ে থাকে, সে নর্মাল টেকনিক্যাল লাইনগুলো থেকেও জেনারেল লাইনে তার ভ্যালু মূল্য বেশি, কারণ তার স্কিল অনেক বেশি ডেভেলপ হয়। 4 বছর পড়তে হবে। তোমরা অনেকে জানো না হয়তো, 4 বছর পড়ার পর উইথ রিসার্চ বলছে, তাহলে কেউ যদি 4 বছর পড়ে, যদিও লাস্ট ইয়ারটাতে হয়তো একটা সার্টেন নাম্বার 75-এর উপর নাম্বার হলে তবেই তোমরা রিসার্চ পেপারে চুজ করতে পারবে, তো কেউ যদি 4 বছর ফুল ডেডিকেশন দিয়ে পড়াশোনা করে, তাকে মাস্টার ডিগ্রি করতে হবে না। সে গেট পরীক্ষায় বসতে পারবে, নেট পরীক্ষায় বসতে পারবে, সেটে বসতে পারবে, গেট পরীক্ষা থেকে ডাইরেক্ট এমটেক করতে পারবে, ডাইরেক্ট বিটেকে চলে যেতে পারবে, মাস্টার ডিগ্রি বাইরে জায়গায় করতে পারবে। অর্থাৎ তোমার আর মাস্টার ডিগ্রি আর 2 বছর করতে হবে না। কথা ছিল যে 4 বছর হয়ে যাওয়ার পর মাস্টার ডিগ্রিটা 1 বছর হবে, কিন্তু আমি একদম শিওর যে মাস্টার ডিগ্রি 1 বছর হতে পারে না, মাস্টার ডিগ্রি 2 বছরেই থাকবে। কারণ কি হয়েছে জানো তো, তোমাদের সিলেবাসটা দেখালে তোমরা বুঝতে পারবে, এখন তোমরা নতুন আছো, তোমরা অনেকে জানো না ব্যাপারগুলো। বেসিক্যালি কি হয় যে মাস্টার ডিগ্রির ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা, যেগুলো আমরা মাস্টার ডিগ্রিতে পড়ে এসেছি, ওটা সেমিস্টার 7 আর সেমিস্টার 8, অর্থাৎ লাস্ট যে 4 বছরের যে লাস্ট বছর, সেখানে দিয়ে দিয়েছে সমস্ত কিছু। গ্রুপ থিওরি 3, যেটা ওখানে পড়ানো হয়, অ্যাডভান্স অ্যালজেব্রা, টপোলজি 1, আর পরের সেমিস্টারে টপোলজি 2, মেজর থিওরি ওখানকার, ফাংশনাল অ্যানালাইসিস, হারমোনিক অ্যানালাইসিস, ফ্লুইড ডিনামিক্স, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, অ্যাডভান্স মেকানিক্স, এই সমস্ত টপিক যেগুলো মাস্টার ডিগ্রিতে পড়ানো হতো, সেই টপিকগুলো 4 বছরের লাস্ট যে ইয়ার, সেই জায়গায় দিয়ে দিয়েছে। তাহলে মাস্টার ডিগ্রি কমে যাওয়া উচিত না। তাহলে কি হবে? মাস্টার ডিগ্রিতে দেখবে ওই রিসার্চ পেপারগুলো যেগুলো আছে, সেই পেপারগুলো হয়তো আবার চলে আসবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করছি, দেখো মাস্টার ডিগ্রি যদি করো, তাহলে তোমার আর কোনো চিন্তাই থাকবে না। আমি কালকে একটা রিইউনিয়ন ছিল, রিইউনিয়ন বলতে ক্যালকাটা ইউনিভার্সিটি রিইউনিয়ন ছিল। আমি তোমাদের একদিনকে বলছিলাম যে আগেও একটা রিইউনিয়ন হয়েছিল, আর এই সানডেতে, কালকে না সানডেতে একটা রিইউনিয়ন ছিল। আমি রিইউনিয়নে গিয়ে দেখছি সব আমার পরিচিত মুখ, সমস্ত মানে প্রত্যেকটা স্টুডেন্ট পরিচিত। তার থেকে বড় কথা, গিয়ে দেখছি যে আমাদের স্কুলের একটি মেয়ে, সে আমাদের 5 থেকে হয়তো পড়েছে, সেই মেয়েটি দেখছি যে পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে, যে আমার স্টুডেন্ট, আমার কাছেই পড়েছে। তো ওখানে যখন পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে, তা আমি ওকে বলছি, তুমি আমাকে জানালে না যে পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে, তুমি জানালে না? তখন বলছে, স্যার আপনাকে সারপ্রাইজ দেবো সেই জন্য জানাইনি। তো এই সেই মেয়েটি পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তিতলি, সে পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে। এবার এবার আমি ওখানে গিয়ে দেখছি কি জানো তো, যে এতজন আমার সব স্টুডেন্টগুলো আছে, যে সমাকলন, দেখো দেবদত্ত আমাকে পাঠালো, এও আমার স্টুডেন্ট, তারপরে দেখো এও স্টুডেন্ট, এও আমার স্টুডেন্ট, এও আমার স্টুডেন্ট, দেখো এও আমার স্টুডেন্ট, আমার কাছেই পড়তো, এও সেই স্টুডেন্ট, তারপরে দেখো এরা, তারপরে এই গ্রুপটা, প্লাস আরেকটা গ্রুপ, তারপরে এই মেয়েটি, এরা এরা হচ্ছে সব আমার স্টুডেন্ট, আমার কাছে পড়তো। প্লাস অনেকে, এরা যারা প্রথমে যারা ছিল তাদের ইয়ে করলাম, নামগুলো দেখছি যে যারা কারা কারা পড়েছে বা ইয়ে করেছে, সবাই পরিচিত। ফার্স্ট সেমিস্টারে প্রায় 60%-এর মতো আমার কাছেই পড়েছে এরকম স্টুডেন্ট। তো ওখানে গিয়ে আমার খুব মানে অন্যরকমই একটা ফিলিংস হলো, ভালোও লাগলো। তো ওদের ইউটিউবে লাইভ টেলিকাস্ট হতো, তো ওখানে যে অ্যাঙ্কারিং করছে,
যে ছেলেটি অ্যাঙ্কারিং করছে সে আবার আমাকে বলছে স্যার আপনি কিছু একটু বলুন এই করুন, তো স্মৃতিচারণা করুন এরকম একটা কিছু বললো। তা আমি স্মৃতিচারণা করতে গিয়ে আমি ভাবলাম যে আর কি বলবো, ছেলে তো অনেকজন আছে, ওরকম বলার দরকার নেই। তো জোর করলো বলে আমি ঠিক আছে চলো আমি যাব একটু। তো রিইউনিয়ন ওরা লাইভ টেলিকাস্ট করেছিল। পিওর ম্যাথ, পিওর ম্যাথ কেন জানো তোমরা? পিওর ম্যাথ বিশুদ্ধ গণিত। পিওর ম্যাথ মানে কিন্তু বিশুদ্ধ গণিত। আর কি আছে? অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে। পিওর ম্যাথ একটা আছে, আর একটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তো বিশুদ্ধ গণিতের রিইউনিয়ন, এটা 26তম রিইউনিয়ন 2 বছর আগে। আর তারপরে যে রিইউনিয়নটা হলো একই নাম আছে, সমাকলন। তারপরে যে রিইউনিয়ন হলো এটা বিশুদ্ধ গণিত পরিবারের রিইউনিয়ন। এবার সেই গণিত পরিবারের রিইউনিয়ন হচ্ছে এই। আমি এটা এক্ষুনি দেখছিলাম অবশ্য। এটা এটা আমার আমার স্টুডেন্ট, বুঝেছো? এ হচ্ছে আমার স্টুডেন্ট। এবার এই দেখো আমাকে বক্তব্য দিতে বলছিল এই। ঠিক আছে, এটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্সে প্রচুর স্যার ম্যাডাম ছিল, সমস্ত স্যার ম্যাডামদের সামনে এটা। ঠিক আছে, এটা আমি সাউন্ড শোনাচ্ছি না, কিন্তু এই যে বিশুদ্ধ গণিত পরিবারের এটা, সেটাই দেখাতে চাইছি। তো অন্যরকম অন্যরকম এই ফিলিংসটা, যেটা আমার যাওয়ার মনে হচ্ছে দরকারও ছিল, আমার মনে হলো, পরে গিয়ে দেখলাম যে বেশ ভালো। ঠিক আছে, প্রোগ্রাম দেখো লাইভ টেলিকাস্ট হচ্ছে সারাক্ষণ, অসম্ভব ভালো প্রোগ্রাম, অসম্ভব। এইটা একটা প্রোগ্রাম ছিল, দেখো এই যে কলসি বাজাচ্ছে, দারুণ। সব সব কিন্তু পিওর ম্যাথমেটিক্সেরই প্রাক্তন স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট সব। খুব সুন্দর, মানে মানে মন বলে না জুড়িয়ে গেল। আমি বলছিলামও যে যদি না আসতাম, না যদি যেতাম তাহলে মিস করতাম, যদি ওখানে না যেতাম তাহলে মিস করতাম। তো কেন এটা বলতে শুরু করলাম? কারণ পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করার পর তুমি পরবর্তীতে সাকসেস পাওনি, তুমি কোনো চাকরি পাওনি, তোমার লাইফ ঠিকঠাক করে চলছে না, সেটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে ওই লেভেল পর্যন্ত যেতে গেলে যে ডেডিকেশনটা তুমি দিয়েছো, সেই ডেডিকেশনটা অন্যরকম ডেডিকেশন। ওই ডেডিকেশনটা দিয়েছো মানে তুমি সাকসেস পাবেই পাবে, একদম শিওর। এখন তোমাদের যে সিলেবাস করেছে তাতে যদি 4 বছর তুমি পড়ে নিয়েছো উইথ রিসার্চ, তাতেই তুমি সাকসেস পেয়ে যাবে। আমি ফিল করছি, আমি 100% ফিল করছি যে তাতেই তুমি সাকসেস পেয়ে যাবে। তারপরে যদি অ্যাডিশনালি মাস্টার ডিগ্রি করো, সে পিওর হোক অ্যাপ্লাইড হোক যাই করো না কেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতেই একমাত্র ম্যাথমেটিক্সের 2টো ব্রাঞ্চ আছে, বাকিগুলো কম্বাইন করে পড়ায়। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিওর ম্যাথ মানে বিশুদ্ধ গণিত, সেটা হয় বালিগঞ্জ সায়েন্স কলেজ। আর ফলিত গণিত মানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স হয় রাজাবাজারে, রাজাবাজার সায়েন্স কলেজ। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতেই একমাত্র এই ভাগটা আছে। তো আমি পিওর ম্যাথ বিশুদ্ধ গণিত নিয়ে পড়ে খুব নিজেকে একটু মানে কি বলবো, গর্ব ফিল করি, যে মনে হয় যে না, ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে পরবর্তীতেও তোমরা সাবজেক্টটাকে শেখো, ভালোবেসে শেখো। ভালোবাসতে বাসতে একটা সময় মনে হবে স্যার পড়তে ভালো লাগছে, একটা সময় মনে হবে যে না স্যার পড়তেই ভালো লাগছে। কথা বুঝতে পারছো তো? তখন দেখবে সাকসেস পাবে। ওই জন্য পড়াটা জোর দাও, কিছু করার নেই। ওকে, যেটা বলছিলাম, দেখো যদি 4টে পয়েন্ট থাকে আর সেই পয়েন্টগুলো একটু অদ্ভুত রকম পয়েন্ট, এরকম টাইপের যদি হয়, তাহলে তার স্ফিয়ারের ইকুয়েশনটা কেমন দেখতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমি বলবো লেট দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার বি কেমন দেখতে, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2gx 2fy 2hz প্লাস c ইকুয়াস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
প্লাস জেড স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস c ইকুয়ালস টু 0। এটা কি স্ফিয়ারের ইকুয়েশন। কটা পয়েন্ট পাস করছে? 4টে। তাহলে এই পয়েন্টগুলো কি কি বলছি যে আই এর মান 1 নিলে একটা পয়েন্ট, আই এর মান 2 নিলে আরেকটা পয়েন্ট, আই এর মান 3 নিলে আরেকটা পয়েন্ট। সিন্স ইট passes through the 4 point, কটা পয়েন্ট পাস করছে? 4টে পয়েন্ট। 4 পয়েন্ট কি কি পয়েন্ট? একটা পয়েন্ট হচ্ছে x1 y1 z1, আরেকটা হচ্ছে x2 y2 z2, আরেকটা হচ্ছে x3 y3 y3 z3, আরেকটা হচ্ছে x4 y4 z4। তাহলে দেয়ারফর এই পয়েন্টগুলো যদি পাস করে তাহলে বলতরভাবে একে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে বলা যেতে পারে। তাহলে সেটা সমান সমান হবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। এটা প্রথম পয়েন্ট। এই কোঅর্ডিনেটটা আমি প্রথম কোঅর্ডিনেটটা বললাম দিস ওয়ান হলো। তারপরে হবে প্লাস 2gx1 2fy1 2hz1 প্লাস c ইকুয়ালস টু 0। প্রথমটা। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হবে x2 স্কোয়ার y2 স্কোয়ার z2 স্কোয়ার প্লাস 2gx2 প্লাস 2fy2 2hz2 প্লাস c ইকুয়ালস টু 0। তারপর কি হবে? x3 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার প্লাস 2gx3 2fy3 2hz3 প্লাস c ইকুয়ালস টু 0। অ্যান্ড লাস্ট ওয়ান কি হবে রে বাবা? লাস্ট ওয়ান হচ্ছে x4 স্কোয়ার y4 স্কোয়ার z4 স্কোয়ার প্লাস 2gx4 2fy4 2hz4 প্লাস c ইকুয়ালস টু 0। বোঝাতে পারলাম? কি বলছি বুঝতে পারছো? ইয়েস অর নো? কেউ একজন বলো দেখি এইখানে টোটাল কতগুলো ইকুয়েশন আছে? টোটাল 5টা ইকুয়েশন আছে ইনক্লুডিং দিস ওয়ান। বলছে এটা দিয়ে 5টা ইকুয়েশন আছে। বলছে 5টা ইকুয়েশন থেকে আমি স্ফিয়ারের ইকুয়েশন বের করব। তাহলে আমার কাজ কি শোনো আগে। এখান থেকে যে করে হোক ধরো জি বের করব, এই সমস্ত জায়গাগুলোতে ধরো এফ বের করব, তারপরে এইচ বের করব, তারপরে সি বের করব। যে মানগুলো পেলাম এখানে বসিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তুই বলছে স্যার প্লেনের ইকুয়েশন করার সময় এরকম একটা ফান্ডা ইউজ করেছিলাম। সেই ফান্ডাটা কি ছিল? a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান সমান সমান 0। এটা একটা ইকুয়েশন। পরের ইকুয়েশনটা হয়তো a ইন্টু এল ওয়ান প্লাস বি ইন্টু এম ওয়ান প্লাস সি ইন্টু এন ওয়ান, এটা আরেকটা ইকুয়েশন। তারপরে ইকুয়েশন ধরো a ইন্টু এল টু প্লাস বি ইন্টু এম টু প্লাস সি ইন্টু এন টু সমান সমান 0, এটা আরেকটা ইকুয়েশন। বলতিরভাবে এই 3টে ইকুয়েশন থেকে এ বি সির মান বের করে সেটা বসিয়ে দিলেই প্লেনের ইকুয়েশনটা তৈরি হবে। ইয়েস অর নো? তাহলে এই 3টে ইকুয়েশন থেকে এ বি সির মান বের করব, দিয়ে ওখানে বসিয়ে দেবো। আমরা কি একটা টেকনিক ইউজ করেছিলাম যে ক্রস মাল্টিপ্লিকেশন করে এখান থেকে এ বি সি বের করবো, সেটা এখানে বসিয়ে দেবো। হ্যাঁ না না? বুঝতে পারছো আমার কথা? ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে বসিয়ে দেবো, এটাই তো ছিল। কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন না করে একটা ভালো টেকনিক ইউজ করেছিলাম না, যে ডিটারমিনেন্ট 0 করে। ডিটারমিনেন্ট 0 করলে কি হবে? এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান, মানে এ এর কোএফিশিয়েন্ট। আর এখানে কি হবে? এ এর কোএফিশিয়েন্ট এল ওয়ান, এ এর কোএফিশিয়েন্ট বি এর কোএফিশিয়েন্ট এম ওয়ান, আর এটা কি এন ওয়ান। তারপরে কি হবে? এল টু, তারপরে কত হবে? এম টু, তারপরে এন টু। তাহলে এই ডিটারমিনেন্টটাকে 0 করে দাও, দিলে কি আসবে? প্লেনের ইকুয়েশন। এবার একটু তোমাদের ভাবাচ্ছি যে এটা কেন হয়, তার উত্তরটা শোনো। ছোটবেলায় তোমরা ক্যামার্স রুল করেছিলে? ক্যামার্স রুল, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড করেছিলে? হ্যাঁ না না? কেউ করেনি? সিস্টেম অফ ইকুয়েশনে সলভ করার জন্য। তো সিস্টেম অফ ইকুয়েশনটা ধরো এরকম ছিল, এ ওয়ান ওয়ান এক্স ওয়ান এ ওয়ান টু এক্স টু এ ওয়ান থ্রি এক্স থ্রি সমান সমান 0, 0 না বি ওয়ান ধরো। তারপরে এ, হ্যাঁ 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 করেছিলে কিনা সেটা বল। 11-এ ছিল, 11-এ থাকলে কি করবে?
12-এ থাকুক 11-এ থাকুক, করেছো কিনা সেটা বলো। যদি করে থাকো তাহলে বোঝাতে পারবো, নাহলে মাথার উপর দিয়ে যাবে। তো ওকে, তাহলে 2 3 x3 সমান সমান ধরো b2, তারপরে a31 x1 a32 x2 প্লাস a33 x3 সমান সমান b3। এটাকে আমরা লিখতে পারতাম কিভাবে জানো? এটাকে লিখতে পারতাম ax সমান সমান b দিয়ে। তাহলে এদের সলিউশন আমাকে বের করতে হতো। এবার এর সলিউশন বের করতে গেলে একটা ডেল্টা বলে একটা লিখতাম, সেটা কোএফিশিয়েন্ট ডিটারমিন। কার কোএফিশিয়েন্ট ডিটারমিন? x1 এর কোএফিশিয়েন্ট, মানে a11 a12 a13। এটা কি হবে? a21 a22 a23। এটা কি হবে? a31 a32 a33। তার ডেল্টার মান এমন পেলে, বোঝো রে বাবা, ভেরি সিম্পল। যদি এই ডেল্টাটা নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে ক্যামার্স রুলে বলছে এর সলিউশন পাওয়া যাবে। আর সলিউশনটা হবে কত? ডেল্টা 1 বাই ডেল্টা। আর x2-র মান কত হবে? ডেল্টা 2 বাই ডেল্টা। x3-র মান কত হবে? ডেল্টা 3 বাই ডেল্টা। মনে পড়ে? ইয়েস অর নো? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? ডেল্টা 1 এর মান কত হয়? ডেল্টা 1 এর মান হয় যে x1 এর কোএফিশিয়েন্টে যেগুলো নিয়েছিলে সে তার পরিবর্তে হবে b1 b2 b3। তাহলে এখানে হবে b1 b2 b3। বাকি যেটা আছে a12 a22 a32 a13 a23 a33। তাহলে ডেল্টা 1 মান দিস ওয়ান। আচ্ছা বলো তো বাবা, ডেল্টা 2 তাহলে কত হবে? ডেল্টা 2-র মান হবে আবার মাঝেরটাতে বসবে b1 b2 b3, আর বাকি দুটোতে আমার এই আগের কোএফিশিয়েন্টগুলো বসবে। সবাই বুঝতে পারছো? ইয়েস অর নো? এটা মনে পড়ছে না মনে পড়ছে না সেটা বলো আগে। কার কার মনে পড়ছে রেসপন্স করো, তারপরে বলবো, না হলে ছেড়ে দেবো। এটা বলে লাভ নেই, কারণ মাথার উপর দিয়ে যাবে না হলে। মনে আছে স্যার? একজনের শুধু মনে আছে। আর এস আস? হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ স্যার মনে আছে। দিশান আছে? দিশান নেই, বলছে স্যার আমি বেরিয়ে গেছি। হ্যাঁ দিশান, এমডি দিশান আছো? দেখো জুমে অন করে দিয়ে চলে গেছে, বলে স্যার ওয়াইফাই দিয়ে চলছে। বলে আর থেকে কি হবে, পড়াশোনাটা আমার খুব একটা দরকার নেই, জয়েন করে আছি ব্যাস ওটাই দরকার। আমাকে বলছি স্যার? হ্যাঁ তো তোমার নাম কি? দিশান স্যার। তা কতক্ষণ ধরে ডাকছে? কে বললো? মা বললো যে তোকে ডাকছে? সরি স্যার। বলে মাকে স্যার দিয়েছিলাম জুমটা, দিয়ে মাকে বলছিলাম যখন যখন স্যার ডাকবে তখন আমাকে একটু ডেকে দিও মা। তো শোনো যেটা বলছি, করেছিলে এটা দিশান, করেছিলে এগুলো? বলে কি বলছেন স্যার, আমি তো হ্যাঁ, শুনিনি। এই যে শুনিনি। হ্যাঁ স্যার, দেখেছো? আমি বলছি ক্যামার্স রুল করেছিলে? ক্যামার্স রুল, ম্যাট্রিক্সের সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন বের করার জন্য ক্যামার্স রুল, সেটা দিস। এবার শোনো, যারা করেছিলে তারা বুঝবে, দেখো ভালো লাগবে। প্রশ্ন হচ্ছে যে এই সিস্টেম অফ ইকুয়েশন আমি সলিউশন বের করতে চাইছি, তাহলে সলিউশনগুলো এমন টাইপের দেখতে। তাহলে খেয়াল করো তো রে বাবা, এই যে প্লেনের ইকুয়েশনটা যে বের করব, সেই প্লেনের ইকুয়েশনের আমি সলিউশন বের করতে চাইছি। যদি প্লেনের ইকুয়েশনে এখানে ভেরিয়েবলকে কাকে বলেছো? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি হচ্ছে ভেরিয়েবল। তাহলে এরা যদি ভেরিয়েবল হয় তাহলে তার কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা ডেল্টা হবে। এই যে এটা, এটা ডেল্টা, তাহলে কোএফিশিয়েন্ট ডেল্টা। যদি কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট ডেল্টা হয় আর ডেল্টার মান যদি নট ইকুয়ালস টু 0 হয়, এই ডেল্টার মান যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে ইউনিক সলিউশন থাকে। আর সেই ইউনিক সলিউশনগুলো কি কি? সেই ইউনিক সলিউশনগুলো হবে এরকম একটা সলিউশন, এরকম একটা সলিউশন, মানে x1 একটা সলিউশন, x2 সলিউশন, এরকম, যদি নট ইকুয়ালস টু 0 হয়। কিন্তু সমস্যা হচ্ছে যেমন এইখানে b1 b2 b3 ছিল, এইখানে কিন্তু দেখো 0 0 0 আছে। তাহলে 0 0 0 থাকলে ডেল্টা 1 এর এই জায়গাতে 0 বসবে, এখানে 0 বসবে, এখানে 0 বসবে। আর একটা কলাম 0 হলে তার মান 0 হবে। তাহলে বলো তো x1 এর মান কত হবে? x1 এর মান উপরে 0 আর নিচে ডেল্টা, তাহলে দিস ইকুয়ালস টু কত হবে? 0 হবে। তার মানে এই ইউনিক সলিউশনটা কত আসবে? 0ই আসবে। অর্থাৎ ডেল্টার মান যদি নট ইকুয়ালস টু 0 হয়
তাহলে এর ইউনিক সলিউশন থাকবে, আর সেই ইউনিক সলিউশনে ক্যাপিটাল এর মান কত আসবে? জিরোই আসবে। কেন? ওইদিকে জিরো আছে তার জন্য। ক্যাপিটাল বি এর মান কি আসবে? জিরোই আসবে। কেন? ওইদিকে জিরো আছে তার জন্য। ক্যাপিটাল সি এর মান কি আসবে? জিরোই আসবে। আচ্ছা, এ বি সি যদি জিরো আসে, ওই মানগুলো এখানে যদি বসিয়ে দাও, তাহলে প্লেনের ইকুয়েশন পাওয়া যাবে? নিশ্চয়ই না। তাহলে প্লেনের ইকুয়েশন পেতে গেলে এ বি সির মান জিরো আসতে পারে না। তাহলে এ বি সির মান জিরো আসতে পারে না মানে কি? মিনিমাম অন্তত তিনটের মধ্যে যে কোনো একটাকে নন জিরো হতে হবে। তাহলে এই তিনটের মধ্যে কাকে আমি নন জিরো বলবো? কাউকে না কাউকে নন জিরো হবে। তাহলে কখন নন জিরো হবে? নন জিরো হবে যদি ডেল্টার মানটা ইকুয়াল জিরো হয়। ডেল্টার মান যদি ইকুয়াল জিরো হয়, তাহলে নিচের দিকে ইকুয়াল জিরো, নিচের দিকে তোমার ইনফিনিটি টাইপের একটা কোয়ান্টিটি, তাহলে নিচে যদি জিরো হয়, তাহলে ওভারঅল আমি কি বলবো? ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। তাহলে কোনো সিস্টেম অফ ইকুয়েশনের যদি ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে ডেল্টা ইকুয়াল টু জিরো হওয়ার জন্য, তাহলে বলবো অন্তত একটা নন জিরো সলিউশন থাকবে। ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে মানে কি? অন্তত একটা নন জিরো সলিউশন থাকবে। ওই নন জিরো সলিউশনটার করসপন্ডিং প্লেনের ইকুয়েশনটা তৈরি হবে। ওই জন্য এর প্লেনের ইকুয়েশন বের করতে গেলে ডিটারমিনেন্টটাকে জিরো করে দিতে হয়। ডিটারমিনেন্ট জিরো করেছো মানে এ বি সির মান কিছু না কিছু থাকবে, তাহলে প্লেনের ইকুয়েশন তৈরি হবে। এই সেম কথা এটার জন্য বলছে। এই পাঁচটা ইকুয়েশন যে দেখতে পাচ্ছ, এই পাঁচটা ইকুয়েশনে জি এফ এইচ আর সি এদের মান থাকবে যদি এদের পাঁচটা ইকুয়েশনে জি এফ সির কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্টটা জিরো হয়। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট জিরো হয়, এই কথাটির মানে হচ্ছে এলিমিনেটিং GFHC from 1 2 3 4 and 5, we have the required ইকুয়েশন অফ স্ফিয়ার। আমি তাহলে স্ফিয়ারের ইকুয়েশন পাবো অ্যাজ ফলোস। কিভাবে ইকুয়েশনটা পাবো? স্ফিয়ারের ইকুয়েশন কি করে পাবো? বলবো ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো। এবার ডিটারমিনেন্টে কি কি বসবে? বলছে যে ডিটারমিনেন্টে প্রথমে কনস্ট্যান্ট টার্ম এটা, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার এটা বসবে প্রথমে। ও তার আগে তো এক নম্বর ইকুয়েশনটা, তাহলে এক নম্বর ইকুয়েশনে বসালে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, এটা প্রথম টার্ম বসলো। তারপরে জি এর কোএফিসিয়েন্ট কত? 2g 2x। জি এর কোএফিসিয়েন্ট মানে 2x, কথা বোঝো। এবার 2x নিচেটা তো থাকবে, তা 2টা আমার আলটিমেটলি কেটে যাবে, সেই জন্য শুধু জি এর কোএফিসিয়েন্ট না লিখে 2g এর কোএফিসিয়েন্ট বলো। তারপর 2f এর কোএফিসিয়েন্ট কত? y। তারপরে বলো 2h এর কোএফিসিয়েন্ট কত? z। তারপর বলো সি এর কোএফিসিয়েন্ট কত? 1। তাহলে এটা প্রথম ইকুয়েশন। দুই নম্বর ইকুয়েশন আবার এটা বসবে, এটা বসলে কত হবে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। 2x এর কোএফিসিয়েন্ট মানে x1, এখানে তাহলে y1, এখানে z1, এটা 1। তারপরটা কত বসবে? তিন নম্বর ইকুয়েশনটা নিলে যেটা হয়, তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার, এখানে বসবে x2, তারপরে y2, এটা z2, আর এখানে 1। তারপরে চার নম্বর ইকুয়েশন মানে এটা, চার নম্বর ইকুয়েশনে কি হবে? x3 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার, আর এইদিকে থাকবে x3 প্লাস y3 z3, তারপরে 1। চার নম্বর ইকুয়েশন সেটা কত? x4 স্কোয়ার প্লাস y4 স্কোয়ার প্লাস z4 স্কোয়ার, এখানে হবে x4 তারপরে y4, এইটাতে z4 ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 0। কত বাই কত ডিটারমিনেন্ট এটা? এখানে রোয়ের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, কলামের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, তাহলে টোটাল 5/5 অর্ডারের একটা ডিটারমিনেন্ট। বলছি এই 5/5 অর্ডারের ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে যে ইকুয়েশনটা তৈরি হবে সেটা স্ফিয়ারের ইকুয়েশন। যদিও এটা খুব একটা হেল্পফুল নয়, কারণ এত বড় ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে গেলে ঘন্টা পার হয়ে যাবে। সেই জন্য খুব বাধ্য না হলে এরকম অঙ্ক আমরা কোনোদিনই করব না, কিন্তু প্রসিডিওরটা জেনে রাখলাম যে ইয়েস, যদি আরবিটারি পয়েন্ট হয় তার ক্ষেত্রে স্ফিয়ারের ইকুয়েশন বের করার টেকনিক হচ্ছে দিস ওয়ান। যেমন এই সেম প্রবলেম পরীক্ষার সময় যখন এসেছিল, যখন পয়েন্টের সংখ্যা খুব সুন্দর ছিল, ভালো ছিল, ধরো আমি এক্সারসাইজের এই প্রবলেমটা বলছি, 0 0 0 এটা যখন ছিল, তখন এই প্রবলেমটার ক্ষেত্রে না
ওই 5/5 অর্ডারের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার কোনো দরকার নেই। বাট নিচের যে অঙ্কটা দেখতে পাচ্ছ 1 -1 1 3 3 1 -2 0 5 -1 4 4, এর জন্য ওই 5/5 অর্ডারের ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করার প্রয়োজন আছে। তাহলে 5/5 অর্ডারের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব কি করে? একে নেব, দিয়ে তারপরে আবার এই ডিটারমিনেন্টটা, একে নেব, তারপরে আবার বাকি ডিটারমিনেন্টটা, মানে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল বলা যেতে পারে। কিন্তু প্রসিডিওরটা আমি তোমাদেরকে বলে দিলাম। পরীক্ষার সময় একবার কি করেছিল জানো? পরীক্ষার সময় এই অঙ্কটাই দিয়েছিল। বলছি এটাই দিয়েছে একবার, কোন সালে দিয়েছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। কি হলো, কোথায় রাখলাম? এই যে পরীক্ষার সময় দিয়েছে একবার, এটা দিয়েছে। আচ্ছা রিসেন্ট দিনেও দিয়েছিল, 83 নয়, 83 মানে অনেক আগে। তখন বলেছিল যে স্ফিয়ারের ইকুয়েশন বের করো। তা আমি যে স্ফিয়ারের ইকুয়েশন বের করার জন্য ওই পয়েন্টটা নিলাম, দিয়ে পয়েন্টগুলো সব বসালাম, বসানোর পর যা আসলো, তারপরে এলিমিনেটিং ফর কনস্ট্যান্ট জি এফ এ সি ফ্রম দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান উই গেট, বলে এটা। এইটাকে আর সলভ করার দরকার নেই, এই পর্যন্ত অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই। যদি পরীক্ষা দেয় তাহলে এই পর্যন্ত রেখে দেবে, কারণ এটা সলভ করা বড্ড টাফ, এই সলভ করা বড্ড টাফ। যেমন এই সেম টাইপের প্রবলেম তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। মানে ওটা করা খুব পসিবল না, সোজা কথায়। করবে কি করে, চাপে পড়ে যাবে। যেমন এই অঙ্কটা যদি করা নেই না, দেখো এটা বলছে ইজ দেয়ার এ স্ফিয়ার পাসিং থ্রু দ্য পয়েন্ট দিস ওয়ান। বলছে এদেরকে দিয়ে স্ফিয়ার কি পাওয়া যাবে, এদেরকে দিয়ে স্ফিয়ার কি পাওয়া যাবে, এটা আমাকে চেক করতে বলছে। বলছে এদেরকে দিয়ে স্ফিয়ার পাওয়া যাবে কিনা সেটা চেক করার উপায় কি জানো তো? এদেরকে দিয়ে আমি স্যাটিসফাই করে যে স্ফিয়ারটা নেব, তার যে কোইফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা আসবে সেটা জিরো কোনোদিনই হবে না, নন জিরো হয়ে যাবে। যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নন জিরো হয় তাহলে স্ফিয়ার পাওয়া যাবে না। আরও অন্য প্রসিডিওর আছে, কিন্তু একটা প্রসিডিওর হচ্ছে দিস। তাহলে এইভাবে ভাবা যেতে পারে। পরিষ্কার? হালকা বোঝা গেছে না একদম বোঝা গেল না? মোটামুটি বোঝা গেছে না একদম বোঝা গেল না? বোঝা গেছে না বোঝা যায়নি? মোটামুটি বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে না বোঝা যায়নি, কি বলছো? এবার এবার নেক্সট যেটা আসবো সেটা ইম্পর্টেন্ট। বলছে স্ফিয়ারের তো ইকুয়েশন তুমি এমন পেলে, খুব ইম্পর্টেন্ট এটা। বলো তো রে বাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এটা কিসের ইকুয়েশন? কে বলবে? এটা কিসের ইকুয়েশন, কে বলবে? সার্কেল। হুম, এটা কিন্তু সার্কেলের ইকুয়েশন নয়। এটা কিন্তু সার্কেলের ইকুয়েশন নয়। এটা কিসের ইকুয়েশন, কে বলবে? কে বলবে? কে বলবে এটা কিসের ইকুয়েশন? এটা কিন্তু সার্কেলের ইকুয়েশন নয়। তুই বলছো সত্যি, সত্যি তো? আমি বলছি হ্যাঁ সত্যি, দেখবে চলো। তুমি এটা সার্কেলের ইকুয়েশন বলছিলে, তাহলে আমি এই ছবি আঁকছি, দেখো। এক্স এর স্কোয়ার, মন দিয়ে বোঝো রে বাবা, এক্স এর স্কোয়ার এঁকেছি, প্লাস ওয়াই এর স্কোয়ার হয়েছে, সমান সমান কত? এ স্কোয়ার বললে এ, তাহলে এ তার স্কোয়ার, এ স্কোয়ার। এটা কিসের ইকুয়েশন? এটা সার্কেলের ইকুয়েশন। যদি রেডিয়াসটা বাড়িয়ে দাও তাহলে কি এটা সার্কেলের ইকুয়েশন? অমিত, এটা কি সার্কেলের ইকুয়েশন? না স্যার। তাহলে কি হলো? সার্কেল ইকুয়েশন কেন হচ্ছে না? তার কারণ তুমি 3D তে আছো। 3D তে 2 ভেরিয়েবলের ইকুয়েশনগুলো কিন্তু একটু অন্যরকম হয়। তাহলে সার্কেলের ইকুয়েশন হবে কি করে? বলছে সার্কেলের ইকুয়েশন তাহলে কি করে হবে সেটা আমাকে এবার ফার্দার জিজ্ঞাসা করতে হবে, যে সার্কেলের ইকুয়েশন কি আদৌ আছে।
আমি বলছি হ্যাঁ আছে। বলছে সার্কেলের ইকুয়েশন করতে গেলে আগে তোমাকে স্ফিয়ারের ইকুয়েশন বের করতে হবে। করলে এরকম টাইপের একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করলে সেই স্ফিয়ারের ইকুয়েশনকে একটা প্লেন দিয়ে কাট করতে হবে। একটা প্লেন দিয়ে সেই স্ফিয়ারের ইকুয়েশনটাকে কাট করতে হবে। তাহলে একটা প্লেন দিয়ে কাট করতে হবে। প্লেন দিয়ে যখন এটা কাট করবে তখন একটা সার্কেল তৈরি হবে। তাহলে ইনডাইরেক্টলি বলা হলো স্ফিয়ার তাকে প্লেন দিয়ে কাট করলে তবেই সার্কেল হবে, আদারওয়াইজ সার্কেল হবে না। মানে আমি যদি একটা স্ফিয়ার নিতাম, সাপোজ ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান ধরো ধরো 2, ধরো 2 বা 2.5 হলো। তাহলে এটা একটা স্ফিয়ার পেয়ে গেলে, এটা সার্কেল নয়। তাহলে এর সার্কেলের ইকুয়েশন কেমন দেখতে হবে? আমি যে সার্কেলের ইকুয়েশনের জন্য আমি একটা প্লেন লিখলাম, সেই প্লেনটা মনে করো 2x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান ধরো 1। দেখা যাক এটা কি তৈরি হয়েছে। দেখো এবার সুন্দর বোঝা যাচ্ছে কি বলছি, ইয়েস অর নো? তাহলে যখন এই স্ফিয়ারটা এই প্লেন দিয়ে যখন কাট করলো, এই স্ফিয়ারটা যখন প্লেন দিয়ে কাট করলো তখন কিন্তু একটা সার্কেল তৈরি হয়েছে। আমার কথা সুন্দর বোঝা যাচ্ছে রে বাবা, ইয়েস অর নো? ক্লিয়ার? বুঝতে পারছো এই সার্কেলটা? বুঝতে পারছো? বুঝতে পারছো এবার সার্কেলটা? বুঝতে পারছো? তাহলে মোদ্দা কথা কি? মোদ্দা কথা হচ্ছে যে স্ফিয়ারকে প্লেন দিয়ে কাট করলে তবেই আমার সার্কেল তৈরি হবে। তাহলে যে সার্কেলটি তৈরি হয়েছে সেই সার্কেলের নিশ্চয়ই সেন্টার থাকবে, সেই সার্কেলের নিশ্চয়ই রেডিয়াস থাকবে। ওই সার্কেলের রেডিয়াস আর সেন্টার বের করতে দেবে। এতক্ষণ কি করছিলাম? এতক্ষণ স্ফিয়ারের রেডিয়াস স্ফিয়ারের সেন্টার বের করছিলাম। এবার কি করব? সার্কেল, যেটা স্ফিয়ার কাট বাই এ প্লেন দিলে সেই সার্কেল, তার সেন্টার তার রেডিয়াস বের করব। সেটা আমার পরের দিনের গল্প, আজকে আমি করছি না। পরের দিনে সেই জায়গাটা বলবো, ভেরি 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 ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। এইটুকু হজম করো, ব্যাস এইটুকু হজম করলেই হবে, অন্য কিছু লাগবে না। পরের দিন দেখা যাবে কি হচ্ছে। ঠিক আছে? বাড়ির কাছে একটা দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে তোমরা বাড়িতে এই অঙ্কটা খালি করে নাও। কেটেই তো দিলাম। বাড়িতে যেটা যেটা করবে সেটা বলেছি, খালি দেখো। থিওরি তেমন কিছু বলিনি, থিওরি আমি কিছুই তেমন বলিনি, নর্মাল নিয়মে করেছি। এটা একটু বাড়ির কাজ রাখো। এটা একটা বাড়ির কাজ রাখো। ডায়ামিটার জানা আছে, তাহলে স্ফিয়ারের ইকুয়েশন কি হবে? ডায়ামিটার জানা থাকলে স্ফিয়ারের ইকুয়েশন কি হবে? নেক্সট হচ্ছে শুধুমাত্র এই অঙ্কটা চেষ্টা করো। লেন্দি, কিন্তু চেষ্টা করতে বলছি। ঠিক আছে? ব্যাস এই 3টে অঙ্ক বাড়িতে করো। তারপরের দিন আমরা সার্কেল নিয়ে আলোচনা করব, সার্কেল সংক্রান্ত যাবতীয় কথাবার্তা বলবো।